যাক বাঁচলাম। দুইটা চোখের সামনে থাকলে মেজাজ খারাপ থাকে আমার। কি হলো জাঙ্কুক, রাগে এরকম ফুঁসতেছো কেন? আমি কি কিছু করেছি? না, কিছু করনি। মনে মনে বলল, তে করেছে সব। তে ফাইল রাখতেছে ড্রয়ারে রেখে পেছনে ভিতে এক ধাক্কা খেলো জাঙ্কুকের সাথে। জাঙ্কুক পকেটে হাত ঢুকিয়ে সেন্টার ফ্রেশ খাচ্ছে। তেকে রেখে ফু দিল ওর মুখে। তে ওয়াক ওয়াক করতে করতে চলে গেল। তে এত একটা এই ধরনের চুইংগাম আমার একদম ভালো লাগে না। বমি আসে, ওষুধের মতো মনে হয়, গন্ধ তো জঘন্য, অসভ্য কোথাকার। অ্যাটেনশন এভরিওয়ান, এদিকে এসো সবাই। তে সেদিকে গেল, জাঙ্কুকও এসে পড়লো। বাকি কর্মচারীরাও তাকিয়ে আছে রাফির দিকে। তো শোনো সবাই, পরের সপ্তাহে তোমাদের সবাইকে কুমিল্লা ট্যুরে যেতে হবে। সবাই খুশিতে ইয়াহু বলে উঠলো। থামো থামো, এমনি এমনি যাবার না তোমরা। কুমিল্লায় একটা বিল্ডিং বানানো হচ্ছে, সেটার নকশা কপি আমাদের কাছে এসে পৌঁছেছে। জিসান স্যার ওই নকশা দেখে অনেক খুশি হয়েছে। উনি তার ক্লায়েন্টকে উক্ত নকশা অনুযায়ী বিল্ডিং বানানোর ডিল করবে। বাট কথা হলো গিয়ে, ছবির দ্বারা পুরো বিল্ডিং কেমন তা বোঝা যায় না। তোমরা সবাই বিল্ডিং এর কোনায় কোনায় লক্ষ্য করে ওনাদের পাঠানো নকশার যে ত্রুটি রয়েছে, নকশাতে যা ফুটে ওঠেনি, তোমরা সেটা ফুটিয়ে এনে আমার হাতে দেবে। বিল্ডিং এর মালিকের সাথে আমাদের কথা হয়েছে, তোমরা সবাই একসাথে রওনা হবে আমাদের অফিসের আলাদা মাইক্রো নিয়ে। আমি যাব তোমাদের সাথে, ওকে? ওকে। এই ভাবনায় পড়ে গেল, মিষ্টিকে তো তাহলে আবার একদিন পড়াতে পারবে না। দূর দূর, ট্যুরের কি প্রয়োজন ছিল সেটাই বুঝতেছি না আমি। ও মাই গড, আমার তো তাহলে শপিং এ যেতে হবে। কুমিল্লায় অনেক কিছু দেখার আছে, আমি সব জায়গায় যাব। নিউ ড্রেস নিতে হবে জলদি, লিপস্টিকও নিউ কিনবো। জোস একটা ফিলিংস, সেই মজা হবে। এই মাইয়া সাজা ছাড়া কিচ্ছু জানে না, পুরা জিনি টাইপ। ব্রেক টাইমে সবাই ক্যান্টিনে চলে গেছে। তে গালে হাত দিয়ে বসে আছে, আজ কোনো কাজ নেই তার। ফাইল সব দেখা শেষ। জাঙ্কুক রোজের ভয়ে অফিস থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করতেছে। তে বলো আপু। তুমি একটু জাঙ্কুককে বলবে এদিকে আসার জন্য? আমি ডাকতেছি, ও আসতেছে না। তুমি বললে আসবে, প্লিজ প্লিজ। না, আমি বলতে পারবো না, আর উনি কখনো আমার কথা শুনেন না। 30 মিনিট পরেই তো আবার সবাই কাজে ফিরে আসবে, তখন না হয় কথা বলিও। আরে তোমরা তো খালি ঝগড়া করো, তো এখনো ঝগড়া শুরু করে দাও, তাহলে ও নিজ থেকে চলে আসবে। প্লিজ ওকে এখানে নিয়ে আসো, কাজের সময় তো আর কথা বলতে পারবো না। আচ্ছা ফাইন। তে জানালার পাশে দাঁড়িয়ে দেখলো জাঙ্কুক অফিসের গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এই যে মিস্টার অশান্ত। জাঙ্কুক চমকে উপরে তাকালো। মিস্টার অশান্ত, আপনি জানেন আপনাকে বাদরের মতো দেখতে। তে তোমার মাথা ঠিক আছে? না না, বাদর না, গাধা। তে মেজাজ গরম করবা না একদম, মায়ের খাবা। আচ্ছা, বাদর গাধা দুই আপনি। জাঙ্কুক সিগারেটটা নিয়ে হনহনিয়ে আসতেছে। এই রোজ আপু, আসতেছে আসতেছে। দাঁড়াও, আমার একটা কল আসছে, আমি কথা বলে আসি, তুমি ততক্ষণ একটু জাঙ্কুককে সামলাও। আর বলেও আমার ওর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আরে আরে, আমাকে বাঘের মুখে রেখে চলে গেল। ধুর। তে পেছন ফিরতে দেখলো জাঙ্কুক আসতেছে ক্ষিপ্ত গতিতে। তে ভয়ে পিছিয়ে গেল। জাঙ্কুক এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে টেনে ধরলো ওকে। সরি সরি, আমি আসলে আপনাকে রোজ আপুর কথা শুনে। চুপ। আমার রাগ ওঠাতে তোমার ভালো লাগে তাই না? না লাগে না, আমি তো রোজ আপুর কথাই। কোথায় রোজ? মিথ্যা বলার জায়গা পাও না। জাঙ্কুক থেকে টেনে ধরলো আরো। কি বলতেছিলে? আমি গাধা, বাদর? না, আপনি কোনোটাই না, আপনি খুব ভালো। জাঙ্কুক তের হাত চেপে ধরে বলল, আর কোনোদিন বিনা কারণে আমার রাগ উঠাবা না, বুঝেছো? হাত ছাড়ুন। জাঙ্কুক এক হাতে সিগারেট, সেই হাত দিয়ে তের আরেক হাত টেনে ধরলো সে। তের হাতে সিগারেটের ছেঁকা লাগতে সে কেঁপে উঠলো, শব্দ করলো না। জাঙ্কুক মুখ থেকে চোখ সরিয়ে হাতের দিকে চেয়ে রইল। কিসের জন্য ব্যথা পেল সেটাই ভেবে পাচ্ছে না সে। জাঙ্কুকের হাতেও এবার সিগারেটের ছেঁকা লাগলো, সাথে সাথে সে হাত সরিয়ে দেখলো তের হাতে দাগ হয়ে গেছে। নিজেও যে পড়েছে সেদিকে খেয়াল নেই তার। তাড়াতাড়ি তের হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দিল ওকে। দৌড়ে রাফির কাছে গিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ এনে আবারও ফেরত আসলো। তে থ হয়ে বসে আছে, চিৎকার করবে নাকি রাগে জাঙ্কুককে কয়েকটা খুশি মেরে দেবে সেটাই ভাবতেছে সে। কিন্তু জাঙ্কুকের এমন কেয়ার দেখে সে কি করবে সেটা ভাবার শক্তি হারিয়ে ফেলেছে। জাঙ্কুকের চোখে মুখে ভয় আর অপরাধবোধ কাজ করতেছে। তেকে এভাবে কষ্ট দেওয়ার ইন্টেনশন তার ছিল না। তার হাতে যে জ্বলন্ত সিগারেট ছিল তা তার মনেই ছিল না। তে চুপ করে জাঙ্কুকের দিকে চেয়ে বসে রয়েছে। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে তের হাত পর্যবেক্ষণ করে যাচ্ছে, আর কোথাও পড়েছে কিনা সেটাই দেখতেছে সে। তুমি ব্যথা পেলে বললে না কেন? তখন বললে আমি হাত ছেড়ে দিতাম, আমি তো টেরই পাইনি, পরে আমার হাতে ছেঁকা লাগতেই টের পেলাম। তে চোখ বড় করে জাঙ্কুকের হাতের দিকে তাকালো। জাঙ্কুক হেসে বলল, তোমার ক্ষতের চেয়েও সামান্য, ছেলেদের এত ব্যান্ডেজ লাগে না। জাঙ্কুক উঠে দাঁড়াতেই রোজ এসে গেল, জাঙ্কুকের হাত ধরে বাইরে নিয়ে গেল। তে পেছন ফিরে ওদের চলে যাওয়া দেখছে। এই মানুষটা আমার কেয়ার করতে পিছুপা হয় না, আবার ঝগড়াও করতে পিছুপা হয় না। কেমন মানুষ মাঝে মাঝে বুঝতে পারি না আমি।
অফিসের কাজ শেষ, সবাই এক এক করে চলে যাচ্ছে। তে চোরের মতো বাইরে এসে দাঁড়িয়ে আছে, জাঙ্কুককে কোথাও দেখলো না। হ্যাঁ দেখেছিল 45 মিনিট আগে, রাভি স্যারকে বলে রোজের সাথে কোথায় যেন গিয়েছিল। তে আর উপায় না পেয়ে অন্ধকারেই হাঁটা ধরেছে। অফিস এমন একটা জায়গায় অবস্থিত যেখানে গাড়ি কম, মানুষ কম, নির্জন একটা এরিয়া। তে দোয়া দরুদ পড়তে পড়তে হেঁটে যাচ্ছে। পেছন থেকে আলো জানালো কে যেন আসতেছে। বাইকের শব্দতে হেসে দিয়ে পেছনে তাকালো। না, বাইকে তো অন্য কেউ, জাঙ্কুক না। আবারও মুখ গোমরা করে হেঁটে চললো সে। একটা টঙ্গে 7-8টা ছেলে বসে আড্ডা দিচ্ছে। তে ভয় ভয় চোখে সেদিকে তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। তার চেয়ে জোর গতিতে একটা বাইক তার পাশে থামলো। তে ভাবলো অন্য কেউ, তাই হেঁটে চলে যাচ্ছে ছেলেগুলোর দিকে তাকিয়ে। কেউ যদি উঠে আসে ওকে ধরতে, তাহলে এক দৌড় দেবে সে। এই ভেবে তাদের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। এইভাবে ছেলেদের দিকে চেয়ে থাকলে ওরা নির্ঘাত তোমাকে ধরতে আসবে। কথাটা শুনে তে থেমে গেল। পেছন ফিরে দেখলো জাঙ্কুক বাইক থেকে নেমে টঙ্গের দিকে যাচ্ছে। মুখে একটা হাসি ফুটে উঠলো তের। মনে হলো সুরক্ষা পেয়েছে সে, আর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সে হেসে দিয়ে নিজে নিজে জাঙ্কুকের বাইকে উঠে বসলো। জাঙ্কুক চায়ের কথা বলে তের দিকে তাকিয়ে হাসলো। একটা ছেলে বলল, কি ভাই, গোফকে একা রেখে কই গেছিলেন? জাঙ্কুক সিগারেট একটা ধরাতে ধরাতে তের দিকে চেয়ে বলল, গফের দোষ। আমার জন্য অপেক্ষা না করেই হাঁটা শুরু করে দিয়েছিল। ঢাকা শহরে যে রাতের বেলায় 2 মিনিটেই কেলেঙ্কারি হয়ে যেতে পারে তা সে জানে না। হয়তো জানে, রাগ করেই অপেক্ষা না করে হাঁটা শুরু করে দিয়েছিল। তাহলে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যান। জাঙ্কুক সিগারেটের শেষ টান দিয়ে ছেলেটার দিকে চেয়ে হাসলো। তারপর চায়ের কাপ হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, ওর যে টঙ্গেরই চা পছন্দ। তে চায়ের কাপ হাতে নিয়ে জাঙ্কুকের দিকে প্রপোজকে চেয়ে রইল। জাঙ্কুক বাইকে হেলান দিয়ে তের দিকে তাকিয়ে বলল, রোজ আমাকে প্রচুর জ্বালাচ্ছে, জাস্ট এমনি ফ্রেন্ডলি কথা বললাম, আর ও তো আমাকে প্রপোজ করেই বসলো। তে বিয়ে করে হেসে দিল কথাটা শুনে। তাহলে বিয়ে করে নিন। তে, তোমার মাথা ঠিক আছে? ওরে বিয়ে করলে আমার জীবন যৌবন সব যাবে। তাহলে কি করতে চান? তুমি প্লিজ হেল্প করো, ওর থেকে আমাকে বাঁচাও। আমার ঠেকা পড়ে নাই। পড়ছে। আমার কথা না শুনলে মাঝপথে তোমাকে রেখে চলে যাব আমি। তে চোখ বড় করে বলল, ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়, কিন্তু এখানে আপনারও দোষ আছে। আমি কি করলাম? আপনি ওর সাথে তাল মেলান কেন? ওকে কাছে আসতে দেন সবসময়। রায় দিয়ে দিয়ে মাথায় তুলেছেন আপনি, এখন নামাতেও পারছেন না। আমি তো তোমাকে জ্বালানোর জন্য। মানে, আমাকে জ্বালানোর জন্য? আমি জ্বলবো কেন? না কিছু না। চা খাওয়া শেষ? দাও কাপ দাও, আমি রেখে আসি। চাকু কাপ নিয়ে দোকানদারকে দিয়ে ফেরত এসে বাইকে বসে স্টার্ট দিতে একটা ছেলে বলে উঠল, বাই, অল দ্য বেস্ট। চাকুক মুচকি এসে চলে গেল। আচ্ছা, আপনাকে ওরা অল দ্য বেস্ট বললো কেন? এমনি, তুমি বুঝবে না। একটা কথা বলেন, তখন রোজ আপুকে নিয়ে কই গেছিলেন? রোজ আমাকে বললো ওর বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে কি যেন গিফট করবে, আমি যেন চুজ করে দিই। আমি অনেক মানা করেছি, তাও জোর করে নিয়ে গেছে আমায়। হাতে ব্যথা করে? না। গুড। আপনার? জাকু হেসে দিয়ে বলল, না, তখনও করেনি, এখন তো করেই না। আপনার বাবার বাসায় কে কে আছে? বাবা, সৎ মা, সৎ বোন, আর আর সুপার সৎ ভাই। সুপার সৎ ভাই মানে? আমার এখন যে মা আছে ওনার আগে সংসারের ছেলে। তাই বুঝি সে সুপার সৎ ভাই? হ্যাঁ। আপনার ভাগ্য ভালো, এক মা গেছে আর এক মা এসেছে। জাঙ্কুক কথাটা শুনে বাইক থামিয়ে ফেললো। তে ভয় পেয়ে ঢোক গিলে চুপ করে আছে। যে মা গেছে তার মতন কেউ হতে পারবে না, পারার চেষ্টাও করে না। ও সরি জিজ্ঞাসা করার জন্য। তোমাকে আর কি বলবো, আমার তো তাও সৎ মা আছে, তোমার তো সেটাও নেই। তে চুপ করে থেকে সামনের দিকে তাকালো। জাঙ্কুক হঠাৎ করে আবারও বাইক থামিয়ে নিল। কি হয়েছে? আইসক্রিম খাবে? মাত্রই তো চা খেলাম। তো কি হয়েছে, আমি তো চা দিয়ে সিগারেটও খাই। তে জাঙ্কুকের কথায় হেসে দিল। দুজনেই আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভেতরে আইসক্রিম কিনতে গেছে। জ্যানজির কোন আইসক্রিম কিনলো? চকলেট ফ্লেভারের। তের দিকে তাকিয়ে নামতে গিয়ে ধুম করে নিচে পড়ে যেতে নিতেই তে কোনোরকম ধরে ফেললো। এত বড় একটা ছেলেকে কি আর একা মেয়ে সে ধরে রাখতে পারে? তাও কোনোরকম করে ধরলো ওকে। জাঙ্কুক তার আইসক্রিমটা খুলে ফেলেছিল বলে আইসক্রিমটা অনেকখানি তের মুখে লেগে গিয়েছিল। তে ওনা দিয়ে মুখ মুছতেছে, জাঙ্কুকের দিকে ভ্রু কুঁচকেছে। জাঙ্কুক হেসে দিয়ে বলল, ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার, যেদিন তুমি তোমার সারা মুখে চকলেট মেখেছিলা। তে লজ্জা পেয়ে আরেকদিকে ফিরে গেল। অবশ্য কেউ চাইলে সেটা ফেরত দিতে পারে। হ্যাঁ, আপনার জেনি আর রোজে হয় না, এবার আমার পিছে লাগছেন? এক মিনিট, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, ওকে? হ্যাঁ। আইসক্রিম খাওয়া শেষে আবার বাইকে বসে বাসায় ফিরে আসলো দুজনে। বাসায় ফিরে তে ভাবতে থাকলো, আজকের চাকুকের সাথে আগের দিনের চাকুকের অনেক তফাৎ ছিল।
জাঙ্কুক বারান্দায় বসে সিগারেট হাতে নিয়ে ব্যস্ত নগরী দেখতেছে। আজ যদি জেনির হাতে সিগারেটটা লাগতো তাহলে সে পুরো বাংলাদেশ উল্টাই ফেলতো চিৎকার করে। জাঙ্কুক কিসব ভেবে সিগারেট নিয়ে নিজের হাতে লাগিয়ে ধরলো। আমিও তের মতো হয়ে গেলাম নাকি? হাত পড়লো, চিৎকার করলাম না, জাস্ট ভ্রুটা কুচকেছে ব্যথায়। জাঙ্কুক ফ্রিজ থেকে আইস কিউব এনে হাতে লাগিয়ে বসে ভাবতে লাগলো। অবশ্য আমি ব্যথা পেলেও চেঁচাই না। আগে জানতাম মেয়েরা চেঁচায়, কিন্তু তে সেটা আজ ভুল প্রমাণ করলো। রুমের বাইরে থেকে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। জাঙ্কুক কান খাড়া করে শোনার চেষ্টা করলো। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস কর, সে প্রেমে পড়েছে। তুই এমন করে আমাকে বিশ্বাস করাতে চাস কেন? আমিও তো জানি প্রেমে পড়ছে সে, আমি সাক্ষী। সুগা, তোর কাছে প্রুফ আছে? ইউনো, কি বলিস তুই? নিজের চোখে দেখেছি, তেকে নিয়ে বাইকে করে ঘুরতেছে। ওকে চল রুমের ভেতর, আজ ওর একদিন কি আমাদের যতদিন লাগে। দুজনে পা টেপে টেপে রুমের ভেতরে ঢুকতেই দেখলো জাঙ্কুক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোরা যদি এখন বলিস আমি প্রেম করি, তাও আবার তের সাথে, এটা ডাহা মিছা কথা। তুই আমাদের মিথ্যাবাদী প্রমাণ করতে চাস? তাহলে বাইকে করে ওকে নিয়ে ঘোরানোর মানেটা কি? রাত করে একা একটা মেয়েকে একা একা বাসায় আসতে দিয়ে কি করে? তোরা হলে কি করতি? ফাইন, তুই এখন তেকে কল করবি, লাউড স্পিকার দিবি, তে কি বলে আমরা শুনবো। তোরা আমাকে বিশ্বাস করস না? আর সুগা, তুই আমার পিছে লাগছিস কেন? তুই কল দিবি কিনা বল। ফাইন, নে কল দিলাম, লাউড স্পিকার দে। হ্যাঁ, হ্যালো তে। কি, আমার নোটগুলো কমপ্লিট করছো? এতবার জিজ্ঞাসা করে মাথা কান কেন? প্রতিদিন তো আসার সময় নোট কমপ্লিট করেই আনি, অসহ্য। জাকুকের কান মনে হয় ফেটে গেছে। তে এত চেঁচাই বললো কথাগুলো। সুগা আর ইউনো ফোনে কান লাগিয়েছিল, তাদেরও মনে হয় কানের পর্দা ফেটে গেছে। ওকে ভাই, এত গন্ডারের মতো চিল্লাইতে হবে না আর। কি, আমি গন্ডার? তাহলে আপনি পেঙ্গুইন, সোজা হয়ে ঠুলি ঠুলি হাঁটেন। কি বললে? আমি পেঙ্গুইনের মতো হাঁটি? তাহলে তুমিও হরিণের মতো লাফায় লাফায় হাঁটো। আপনি তো ভাল্লুকের মতো খাপুস খুপুস করে খান। এই, তোরা থাম তো, মাথা খাবে আমাদের দুজনের, তোরা দুজন মিলে। ফোন কাট। চাকুক বিরক্তি নিয়ে ফোন রেখে দিল। এবার বিশ্বাস হয়েছে তো যে আমরা প্রেম করতেছি না? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। সাথে এটাও বুঝলাম তোদের জীবনে প্রেম হবে না, আজীবন আচারে পাঁচফোড়ন দিতেই থাকবি তোরা। আচার টেস্ট করা আর হবে না। চাকুক মুখ বাঁকিয়ে বিছানায় গিয়ে বসলো। তে ফোন রেখে জামায় সাবান দিতে দিতে ভাবতে লাগলো, চাকুক কি ঝগড়া করার জন্য নক করেছিল নাকি? কে জানে, এই লোকটা কখন কি করে তা বোঝা দেয়। পরদিন সকালে তে হেঁটে যাচ্ছে, সাথে কেটে যাচ্ছে, চোখের পানি মুছতে গিয়ে ওনা ভিজে শেষ, কাঁদতে কাঁদতে নাক গোলাপি রং হয়ে গেছে। ভয়ে ভয়ে চাকুকের বাসার সামনে এসে দেখলো তার বাসার দরজা বন্ধ। ঢুক গিলে মিষ্টিকে পড়াতে চলে গেল। প্রতিদিনকার মতন পড়ানো শেষে বেরিয়ে দেখলো জাঙ্কুক দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়ে আছে। আমার নোটস কমপ্লিট করছো? আসলে কি, আমি আসলে, কথা বলতে গিয়ে তে কেঁদেই দিল। জাঙ্কুক চমকে এগিয়ে এসে বলল, কি হয়েছে তে? কেউ তোমাকে কিছু বলেছে? আমাকে মাফ করে দিন, আমি আসলে। কান্না থামাও। চাকুক যখন দেখলো তেকে সামলানো যাচ্ছে না, সে বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। শেষে ওর হাত ধরে বাসায় নিয়ে গেল। সোফায় বসিয়ে পানি এক গ্লাস এনে দিল ওর হাতে। তে পানিকে কিছুক্ষণ চুপ করে কথা বলা শুরু করলো। আমি আপনার নোটস কমপ্লিট করতেছিলাম, নোট রেখে জামা কাপড় ধুইছি, তারপর এক বালতি সাবানের পানি ছিল রুমে। আমি টেবিল মুছতে গিয়ে ভুলে হাত লেগে নোটটা বালতির ভেতর পড়ে গেছিল। তাও আবার বোকাম ভাই একটা। চাকুক চোখ বড় করে ফেললো তের কথা শুনে। তে আবারও কান্না শুরু করে দিল ভয়ে। এতদিন বড় বড় কথা বলতো, আর আজ নিজেকে বিড়াল মনে হচ্ছে তার। জাকুক হাসবে নাকি কাঁদবে সেটা বুঝতেছে না। শেষে নিজেও এক গ্লাস পানি খেলো। বোগামের ওই নোটটাই তো এতদিনের সব কপি ছিল, পানিতে ধুয়ে সব শেষ। বোগাম ওর মুখের উপর কিছু বলবে না, বাট এটাতে বোগামের অনেক বড় ক্ষতি হয়েছে। জাকুক ভাবনায় পড়ে গেল কি করবে। আচ্ছা কান্না থামো, আমি এক কাজ করব। আমার কাছে সব নোটস আছে, তুমি অর্ধেক নাও আর আমি অর্ধেক। তারপর আমরা 2 দিনেই আগে সব নোটস তুলে ফেলবো নিউ খাতায়। আমি সুগা আর ইউনোরও হেল্প নেব, তাহলে 2 দিনেই হয়ে যাবে। তের মনে হলো কাঁধ থেকে বোঝা হালকা হয়ে গেছে। খুশি হয়ে লাফিয়ে উঠলো সে। চাকুক প্রকোচকে বলল, খুব তো বড় বড় কথা বলতে, আর এখন সব সাবান দিয়ে ধুয়ে দিলে? যাও বাসায়, পরেরটা পরে দেখা যাবে, আমি বোগামকে সামলে নেব। তে বাসায় ফিরে 10টা পর্যন্ত নোট কিছুটা লিখে নিল, তাও ভয় কাটলো না। না জানি বোকাম ভাইয়া কি বলবে আমাকে। ভয় ভয়ে ভার্সিটির দিকে রওনা হলো তে। ক্লাসে বসে কিছু নোটস লিখলো। কি রে তে, এটা কিসের নোটস লিখতেছিস? এটা তো আমাদের ক্লাসের মনে হচ্ছে না। এটা মাস্টার্স ফাইনাল ইয়ারের। কি, তুই মাস্টার্স ফাইনাল ইয়ারের নোট লিখছিস কেন? আর তোর শরীর ঠিক আছে তো? এটা আমার চাকরি, জাঙ্কুক ভাইয়া দিছে।
ওহো, ভেতরে ভেতরে টেম্পো চালাও আর আমরা ধরলে কও হরতাল। চুপ, যা এখান থেকে শয়তান। তে ব্রেক টাইমে ক্যাম্পাসে এসে জাঙ্কুককে খুঁজতেছে, এদিক ওদিক তাকিয়ে হঠাৎ কেউ পেছন থেকে ডাক দিল। তে বুঝতে পারলো এটা বোগামের কণ্ঠ। ভয়ে পেছন ফিরে তাকালো। সরি ভাইয়া, আমি আসলে। কিছু বলতে হবে না, জাঙ্কুক আমাকে বলেছে তুমি নাকি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলে, তখন নাকি তোমাকে নাক্কাদনি লাগতেছিল, তাই নাকি? আমি তোমাকে এটা বলতে আসলাম যে কেঁদো না, ইটস ওকে। তে রাগে বলল, আমি বাচ্চাদের মতো কাঁদতেছিলাম? আমি নাক্কাদনি? জাঙ্কুক ভাইয়া কই? ও মনে হয় বটতলায়। তে হনহনিয়ে সেদিকে গেল। গান শোনা যাচ্ছে বটতলা থেকে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাতে জাগা হবে, থালে বাতি জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। তে এগিয়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুক গান অফ করে দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। এই, আমি নাক কাঁদুনি? হ্যাঁ, যেভাবে কাঁদতেছিলে সেটাই মনে হচ্ছিল। তাহলে শুনে রাখুন, আপনি আস্ত একটা জল হস্তি। তে কথাটা বলে চলে গেল। হ্যাঁ রে জাঙ্কুক, তোরে এত বড় কথা বলে গেল, আর তোর কোনো রিয়াকশন নাই কেন? জাঙ্কুক জ্যাকেট ঠিক করে সানগ্লাস পরে নিয়ে তে পেছন পেছন এগিয়ে গেল। তে দাঁড়াও। কি? আমি জল হস্তি হলে তুমি কি জানো? তুমি জল হস্তিনি। জাঙ্কুক বেঞ্চ কেটে চলে গেল। তে ভাবতেছে, জল হস্তি শুনেছি, জল হস্তিনি শুনিনি। কি রে তে, তোরে পুরো ক্যাম্পাস খুঁজতেছিলাম আর তুই এখানে, কি ভাবছ এত? আচ্ছা, জল হস্তিনি মানে কি? হাহা, এটাও জানোস না? সিমিন চকলেটের প্যাকেট খুলতে খুলতে বলল, জল হস্তির ওয়াইফকে জল হস্তিনি বলে। তে চোখ বড় করে তাকালো বটতলার দিকে। তে রাগি লোক দেখে জাঙ্কুক মুচকে এসে সবার সাথে গানে মন দিল। ভুলভাল ভালোবাসি কান্নাই, কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই থাকি না। কথা বলি একা একা, সেদে এসে খেয়ে চেখা কেন গাল দাও আবার বুঝি না। তে হাত নাড়িয়ে বলল, আপনার বউ হতে আমার বইই গেছে, উগান্ডার বউ হয়ে উগান্ডিনী হতে চাই না আমি। জিমিন চকলেট মুখে দিয়ে বলল, কি রেতে, উগান্ডার বউ বুঝি উগান্ডিনী হয়? মিলাই নিলাম আর কি। ভার্সিটিতে ছুটি হতেই তে হাঁটা শুরু করে দিল, জলদি অফিসে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। অনেক দূর এসে হাঁপিয়ে গেল, আর হাঁটতে পারতেছে না সে। জাঙ্কুক বাইক নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, পথে দেখলো তে থেমে আছে, কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে। কি হলো তে ম্যাডাম, কম বয়সে কোমরে ব্যথা শুরু হয়ে গেল নাকি আপনার? চুপ, জোরে জোরে হেঁটে আসায় হাঁপিয়ে গেছি। আমার জন্য ওয়েট করতে পারো না? কেন ওয়েট করব? আপনার তো কত কাজ থাকে। কি মিন করতেছিলা এটা বলে? আমি তো তোমার লেখা নোট বোগামকে দিতে গেছিলাম, তাই লেট হয়েছে, আর কিছু না। নাও ওঠো বাইকে, এখান থেকে অফিস দূরে আছে। তে জাঙ্কুকের পাশে উঠে বসলো। কাজ ধরার জন্য কি আপনার কাছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে? ধরতেছি, ওনা ঠিক করতেছিলাম। ফাইন। অফিসে আসতেই রোজ জাঙ্কুকের হাত ধরে দূরে নিয়ে গেল, এমন ভাবে কথা বলতেছে যেন ওর বিএফ। জাঙ্কুক কাচুমাচু করতে করতে এর দিকে চেয়ে হেল্প চাইলো ইশারা করে। তে দুষ্টুমি করে নিজের কাজে মন দিল, এমন ভাব করলো যেন জাঙ্কুককে সে দেখতেই পেল না। রোজ, ঠিক হয়ে দাঁড়াও। কেন, আমার ছোঁয়া কি তোমার ভালো লাগতেছে না? না, আসলে এমন করিও না, আমরা তো কলিগ, কলিগ ছাড়া কিছুই না, তাই না? কামন জাঙ্কুক, কাউকে ভয় পাচ্ছ নাকি রিলেশনে যেতে ভয় পাচ্ছ, কোনটা? জাঙ্কুক বারবার তের দিকে তাকাচ্ছে। তে হেসে হেসে কম্পিউটারে কাজ করতেছে। জাঙ্কুককে এমন অসহায় দেখে এত ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। জাঙ্কুক রোজকে সরিয়ে এগিয়ে আসলো তের দিকে। এই তে, তোমাকে ডাকতেছি, শোনো না? ও তাই, ডাকতেছিলেন বুঝি? তে, আজ তোমার মাথার চুল একটাও তোমার মাথায় থাকবে না বলে দিচ্ছি। ইস রে, আমি ভয় পেয়ে গেছি। তুমি আমাকে রোজ থেকে সেভ করবা না? না, আমার টাকা পড়ে নাই। তাহলে আজ তোমাকে আমি মাঝপথে নামাই দিব। দিয়েন। ভয় করছে না তোমার? না তো। জাঙ্কুক রেগে পানির বোতল নিয়ে পানি খেয়ে চেয়ারে ধুপ করে বসে পড়লো। হাত দিয়ে তার খয়েরি রঙের সিল্কি চুলগুলো কপাল থেকে সরিয়ে পেছনের দিকে নিয়ে গেল। তে এর দিকে তাকিয়ে পকেট থেকে একটা সেন্টার ফ্রেশ বের করে নিল। তে তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের মুখে শয়তানি হাসি। কিছু একটা করবে, কিন্তু কি করবে সেটা বুঝতেছি না আমি। কি করবে? জাঙ্কুক হেসে দিয়ে বলল, আরে তে, তোমার ওড়না পড়ে গেছে।
তে হা করে নিচের দিকে তাকালো, সাথে সাথে জাঙ্কুক ওর মুখের ভেতর সেন্টার ফ্রেশ ঢুকিয়ে দিল। তে মুখ বাঁকিয়ে ফেলতে গিয়ে দেখলো ক্লিনার রুম পরিষ্কার করতেছে। অফিসের এই লোকটা পরিষ্কার করে সব সময়, কাউকে কিছু ফেলতে দেখলে চোখ বড় বড় করে তাকায়, মনে হয় খুন খারাপি হয়ে যাবে, রক্তারক্তি হয়ে যাবে। তে তাকে দেখে মুখ থেকে চুইংগাম ফেললো না, উঠতে গেল। জাঙ্কুক ওর হাত মুঠো করে চেপে ধরে ফেলেছে, উঠতেও দিতেছে না দেখে। হু হা হা, স্টুপিড, হাত ছাড়ুন বলতেছি, আমার বমি আসতেছে, আমি এই চুইংগামটা ফেলবো। ফেলো না, আমি কি মানা করছি? তে মাথায় হাত দিয়ে বসে আছে, মাথা ঘোরাচ্ছে, শরীর খারাপ করছে। জাঙ্কুক যখন দেখলো তে তার হাত ছাড়ানোর জন্য মুচড়াচ্ছে না, তখন তার দয়া হলো, হাত ছেড়ে দিল সে। সাথে সাথে তে দৌড় দিল ওয়াশরুমের দিকে। অফিসে ফিরে আগে গসগস করতে করতে সিটে এসে বসলো তে। জাঙ্কুক কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতেছে আর কাজ করতেছে। জাঙ্কুক জাঙ্কুক চমকে ইয়ারফোন খুলে ফেললো, পাশেই রোজ হেলে দুলে কথা বলতেছে। জাঙ্কুক বিরক্ত নিয়ে বলল, কি, তুমি আমাকে অ্যাভয়েড কেন করতেছো? শোনো রোজি, একটা সত্য কথা তোমার জানা উচিত। রোজি না, রোজ। আচ্ছা রোজ, আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। কথাটা তের দিকে চেয়ে বলল জাঙ্কুক। তে চোখ তুলে ওদের দিকে চেয়ে আছে। ডাহা মিথ্যা বলল, তাও এই মেয়েটাকে সরানোর জন্য। কি কি বললে তুমি? ইয়া, এটাই সত্যি, এমনকি আমার 2 বছরের একটা ছেলেও আছে। হোয়াট? না, আমি বিশ্বাস করি না, তুমি তো ভার্সিটিতে পড়ো, তুমি কিভাবে বিবাহিত হতে পারো? এটা মিথ্যা। আরে না, পালিয়ে বিয়ে করছিলাম তো, তাই এত আর্লি হয়ে গেছে। ও, তার মানে তুমি সেকেন্ড হ্যান্ড? রোজ হনহনিয়ে চলে গেল। তে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মিস্টার অশান্তর নিউ একটা নাম হয়েছে, সেকেন্ড হ্যান্ড। এই চুপ করো, তাহলে তুমিও সেকেন্ড হ্যান্ড। কেন কেন, আমি কেন? আমি তো বিবাহিত না। বিয়ে হলেই সেকেন্ড হ্যান্ড হয়, তার আগে না। এই ভুল তথ্যটা তোমাকে কে দিল? মানে? জাঙ্কুক মুচকি এসে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। হেডফোন কানে গুজতে গুজতে বলল, কিস করলেও সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, বুঝেছো আমার পাতানো বউ? তে চোখ বড় বড় করে রেগে গিয়ে জাঙ্কুকের গায়ে দুম করে কিল বসিয়ে দিল। ব্যাকতপ কোথাকার। জাঙ্কুক তের চুল টেনে দিল। তে এবার জাঙ্কুকের জ্যাকেট টেনে এলোমেলো করে দিল। জাঙ্কুক হাত নিয়ে তের ওড়না ধরতে যেতেই হাত ছুড়িয়ে ফেলল। তে গায়ে হাত দিয়ে চুপ করে তাকিয়ে আছে। তারপর রেগে রেগে বলল, তো এখন আপনি আমার গায়ে হাত দিবেন? তুমি প্রথমে আমার গায়ে হাত দিছো, তো তাই বলে আপনি এভাবে আমার ওড়না ধরতে আসবেন? আমি ভুলে গেছিলাম তুমি মেয়ে। ওকে ফাইন, সরি। হ্যাঁ। জাঙ্কুক কম্পিউটারে একটা ফাইল ওকে করে তের দিকে চেয়ে বলল, যদি আর কোনোদিন জ্যাকেটে হাত দিছো তো তোমার গায়ের এই ওড়না থাকবে না বলে দিলাম। তে চোখ তুলে বলল, কি, আপনার এত বড় সাহস? আপনি চুপ, যখন ওড়না ছিনিয়ে নেব তখন এসব বলিও, ওকে? বেয়াদব একটা। তুমিও বেয়াদব। আপনি বেয়াদব। জাঙ্কুক রেগে তের চুল টেনে দিল। তে জাঙ্কুকের হাতের নখ ঢুকিয়ে দিল। আউচ! জাঙ্কুক এবার তের মাথার চুলে হাত নামিয়ে তের হাত ধরে কটস করে একটা কামড় বসিয়ে দিল। আউ! রাবিজার দৌড়ে আসলো তার কেবিন থেকে। কি হলো তে, এমন চিৎকার দিলে কেন? কি হয়েছে? তে ওনা দিয়ে হাত লুকিয়ে বলল, তেলাপোকা দেখছি তাই। ও, আমি তো ভাবলাম তোমারে তেলাপোকা কামড় দিছে। কথাটা বললে রাবিজার হাসতে হাসতে চলে গেল। মিস্টার অশান্ত একটা তেলাপোকা। তুমি তেলাপোকি। জল হস্তিনি ঠিক আছে, কিন্তু তেলাপোকি মানে কি আবার? ও তুমি বুঝবে না, আমাকে যাই বলো না কেন তোমাকে বলার সময় ইকার বসিয়ে দেব। ব্রেক টাইম শুরু হয়ে গেছে। তে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে আছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে হাত মুঠো করে ধরে টান দিল। তে চমকে তাকালো সেদিকে। জাঙ্কুক হালকা করে হেসে বলল, কি গো পাতানো বউ, কি করো? চলো ক্যান্টিনে যাই খাইতে। আমি যাব না, আর আপনাকে বলছি না আমাকে পাতানো বউ বলবেন না। ওকে পাতানো বউ, চলো এখন। জাঙ্কুক তের হাত ধরে টেনে নিয়ে গেল ক্যান্টিনের দিকে। তোমাকে ছাড়া কিছু খাওয়ার সময় মন বসে না আমার। কি খাবা বলো? কিছু না। ওকে ভাইয়া, 299 যে প্যাকেজ আছে সেগুলো 2 প্যাকেজ এই টেবিলে দিয়ে যান। আমি বলছি না খাবো না। কেউ না, বাসায় নিয়ে যাও। জাঙ্কুক জ্যাকেটের চেন খুলে গায়ে পৌঁছে দিতে বলল, উফ, আজকে অনেক গরম। সে পেছনে ফিরে চেয়ে দেখলো রোজ পায়ের উপর পা তুলে লিপস্টিক লাগাচ্ছে। আপনি অসভ্য একটা লোক। কিছুক্ষণ আগে ওর থেকে ছাড়া পেতে বললেন আপনি বিবাহিত, আর এখন ওকে দেখে বলছেন আজ গরম। শোনো, অলওয়েজলি এত নেগেটিভলি সব নিবা না। আমার সত্যি গরম লাগতেছে, ক্যান্টিনে এসি নষ্ট, দেখো না? আর আমি তো রোজকে দেখিও নাই। কথাটা বলে জাঙ্কুক ঠাস করে টেবিলে একবারে দিয়ে আরেকদিকে মুখ করে বসলো। মিস্টার অশান্ত রাগ করেছে। তোমার সাথে কথা বলবো না, যাও, খাবার এসে গেছে, খেয়ে যাও এখান থেকে। আমি না খেয়েই যাবো। তে উঠে চলে গেল কথা শেষ করে। 10-15 মিনিট হয়ে গেছে। তে
বোগামের নোট কমপ্লিট করতেছে কেবিনে বসে বসে। জাঙ্কুক খাবার নিয়ে এসে তেয়ের সামনে চেয়ার টেনে বসলো। আমি বলছি না খাবো না। তুমি খাবা না, তোমার 14 গোষ্ঠী খাবে। জাঙ্কুক তেয়ের গাল টিপে ধরে এক লোকমা মুখের ভিতর ঢুকিয়ে দিল। তে কিছু বলতে যাবে তার আগে ওর নাক টিপে ধরলো জাঙ্কুক। দম বন্ধ হয়ে আসতেছে তার, না চিবিয়ে গিলে ফেললো সে। জাঙ্কুক মুচকি এসে ওর নাক থেকে হাত ছুড়িয়ে ফেললো। আরেকটা লোকমা বানাতে বানাতে বলল, আমি যখন মঞ্চগঞ্জে থাকতাম আমার এখনকার মা আমার বোন দোহাকে এমন করে খাওয়াতো। ও একদম খাবার খেতে চাইতো না, তাই নাক টিপে ধরতো আর ওর সাথে সাথে খাবার গিলে ফেলতো। তাই বলে আমাকেও এমন করে খাওয়াবেন? তুমি নিজে খেলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। আচ্ছা দিন। তে খাবার হাতে নিতেই জাঙ্কুক উঠে দূরে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরালো। এই ফ্লোরে এখন তে ছাড়া কেউ নেই, তাই নিশ্চিন্তে সিগারেট খাওয়া যায়। তে খাওয়া শেষ করে হাত ধুয়ে এসেছে। জাঙ্কুক সিগারেট হাতে রেখে জেউপের সাথে ফোনে কথা বলতেছে হাত নাড়িয়ে নাড়িয়ে। তে এই নিয়ে 3 বার তাকালো ওইদিকে। ওই দিন সিগারেট খেয়ে তার অবস্থা খিচুড়ি হয়ে গেলেও টেস্টটা ভালোই লেগেছে। আবারও একবার খেতে পারলে মন্দ হতো না। তে এগিয়ে কাছে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো, কেউ নেই। আর 5-6 মিনিট পর সবাই ফিরে আসবে ক্যাবিনে। এর ভিতরেই যা করার করে ফেলতে হবে। তে চৌ মেরে সিগারেটটা নিয়ে নিল। জাঙ্কুক জেউপের সাথে কথা বলায় ব্যস্ত থাকায় টেরই পেল না যে তার হাতের সিগারেট গায়েব হয়ে গেছে। তে সিগারেটটা মুখে দিয়ে পরপর 2টা টান দিল। তারপর হা করে ধোঁয়া বের করে হাসতে হাসতে আরো একবার মুখে দিল। এবার মনে হচ্ছে মুখের সাথে সাথে চোখও জ্বলে যাচ্ছে। তে সিগারেটটা ফেলে কাস্তে কাস্তে চেয়ারে বসে পানির বোতল খুঁজতেছে। জাঙ্কুক ফোন রেখে হাতে চেয়ে দেখলো সিগারেট গায়েব, ফ্লোরে পড়ে আছে বাকি অংশ। আর তে হাত দিয়ে মুখ মুছতে মুছতে কি যেন খুঁজতেছে। তে তুমি আমার সিগারেট নিছো কেন? মুখে দিছো আবার? তে পানি খুঁজেই পাচ্ছে না। এক বোতল পানি ছিল, খাবার গিয়ে সব শেষ করে ফেলছে সে। শেষে জাঙ্কুক ক্যান্টিন থেকে পানি নিয়ে ফিরে আসলো। ওর হাতে দিয়ে ওর মুখের দিকে চেয়ে দেখলো চোখ মুখ লাল অজগর হয়ে আছে। নাকের নিচে লাল লাল যেন কি দেখা যাচ্ছে। জাঙ্কুক এর মুখ টিপে উল্টে ফোনের ফ্ল্যাশ অন করতে দেখলো রক্ত। আর কিছুক্ষণ হলেই ঘুরিয়ে পড়বে। জাঙ্কুক মহা চিন্তায় পড়ে গেল। তেকে বকবে নাকি মারবে তা সব একপাশে রেখে ড্রয়ার থেকে টিস্যুর বাক্স নিয়ে তের মুখ টিপে রক্তগুলো মুছে নিল। তারপর ভ্রু কুঁচকে তের গালে চড় মারার জন্য হাত উঠালো। তে চোখ বন্ধ করে ফেলছে ভয়ে। তোমার কি মাথা গেছে? ওইবার সিগারেট খেয়ে কি হয়েছিল তোমার মনে নেই? আজ আবার সেই ভুল করলে? হলো তো, এবার রক্ত বের হচ্ছে নাক দিয়ে। শান্তি হয়েছে তোমার? কেমন করে খেয়েছো সিগারেট যে নাক দিয়ে রক্ত বেরিয়ে এসে গেছে? আমি আসলে ধোঁয়া নাক দিয়ে বের করতে চাইছিলাম। অনেকেই নাক দিয়ে বের করে তো, তাই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এমন করছি। তাই তাই বলে তুমি ছেলেদের মতো করতে চাইবা? বারবার ভুলে যাও কেন তুমি মেয়ে? তোমাকে এসব স্যুট করবে না। বোঝো না কেন? নাকি বোঝার চেষ্টা করো না তুমি, বেয়াদব মেয়ে কোথাকার? তে চোখ মুছে কম্পিউটার অন করলো। সবাই এক এক করে আসতেছে অফিসে, যে যার ক্যাবিনে বসতেছে। জাঙ্কুক শক্ত হয়ে তার কাজ করে যাচ্ছে। তে হাত দিয়ে চোখ মুছতে মুছতে কাজ করতেছে। বোকা মেয়ে একটা, একটু জ্ঞান বুদ্ধি যদি থাকতো তাহলে দ্বিতীয়বার আর সিগারেট খাওয়ার সাহস করতো না। অফিস ছুটি হওয়ার পর তে গুটি গুটি পায়ে নিচে নেমে রোডের সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক বাইক নিয়ে এসে বলল, তোমার কি খিদা পেয়েছে? না, কেন? তাহলে চলো এক জায়গায় যাব। কোথায়? গেলেই দেখবে। তে চুপ করে বাইকে উঠে বসলো। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আমরা কই যাচ্ছি? তোমার বেষ্টুর বাসায়। জিমিন? কিন্তু কেন? আজ ওকে দেখতে ছেলে পক্ষ আসবে। কি? ও আমাকে বলেনি কেন? আর সুগা ভাইয়া? আরে তোমাকে কি বলবে, সুগা খবরটা মাত্রই জেনেছে। সে আমাকে দায়িত্ব দিয়েছে জিমিনের ফ্যামিলিকে বোঝানোর জন্য। তো আমরা কি এখন তাদের মানাতে যাচ্ছি? আমি তোমাকে নিতেছি কারণ তুমি জিমিনকে চেনো, সবকিছু জানো। আরে ওনারা আমাদের কথা শুনতে যাবে কেন? চুপ করো তো, এত প্রশ্ন করে মাথা খায়ও না আমার। তে তো ভেবে যাচ্ছে জিমিন ওরে এত বড় কথা জানানো না কেন। জিমিনদের বাসায় এসে তে ঢুকতে যেতেই জাঙ্কুক ওর হাত ধরে থামিয়ে দিল। তের ওড়না টেনে ওর মাথায় ঘোমটা দিয়ে দিল। শোনো, তুমি বলবা আমি তোমার স্বামী, ওকে? কি? কিন্তু কেন? আরে না হলে অবিবাহিত ছেলে মেয়েদের বাংলাদেশি পরিবার লোকেরা বাচ্চা ভাবে, বুঝছো? বিবাহিত শুনলে আমাদের কথায় গুরুত্ব দেবে, তাই বলে এত বড় মিথ্যা? ওকে, আমি জিমিনকে বলতেছি তুমি ওকে হেল্প করতে চাও না। তে শেষে রাজি হলো। কলিং বেলে চাপ দিল জাঙ্কুক। একজন ভদ্রলোক এসে দরজা খুললেন। সম্ভবত জিমিনের বাবা হবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা ঠিক চিনলাম না। আমি সুগার বড় ভাই জন জাঙ্কুক, আর এই আমার ওয়াইফ তে। সুগার কথা শুনতেই ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভ্রু কুঁচকে ভিতরে চলে গেলেন তিনি। এই হলো তো, মিথ্যা বলাই এখন হলো তো। বাসায়ও ঢুকতে দেয়নি। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তেয়ের চুল টেনে বলল,
চুপ থাকতে পারো না তুমি? লোকটা আবার ফেরত আসলেন, সাথে একজন বয়স্ক মহিলা আনলেন। জিমিনের দাদি মনে হয় উনি। লোকটা জাঙ্কুক আর তেকে ভিতরে যেতে বলে নিজে সোফায় বসলেন। জাঙ্কুক আর তে বয়স্ক মহিলাকে সালাম দিয়ে সোফায় বসলো। আমরা সুগার ব্যাপারে জানি, তো তোমরা এখন কি বলতে এসেছো? আমি বলতে চাইছি সুগা আমার ছোট ভাই, ওরে আমি চিনি। ও জিমিনকে অনেক ভালোবাসে, জিমিনও ভালোবাসে। তাহলে আপনি কেন এখন জিমিনকে আরেকটা ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছেন কেন? সুগা কোনো চাকরি করে বলো? করে না তো করবে। সুগার পড়ালেখা অনেক ভালো, ও অনেক ভালো একটা চাকরি পাবে। পরেরটা পরে, এখন তো করে না। আর আমি আমার মেয়েকে এখনই বিয়ে দেবো। ছেলে পক্ষ কিছুক্ষণ পর আসবে, আপনারা এখন আসতে পারেন। জাঙ্কুক থেকে এক খোঁচা দিল কিছু বলার জন্য। সে দাঁত দিলে বলল, কিন্তু আঙ্কেল জিমিন তো প্রেগনেন্ট, সুগার বাচ্চার মা হতে চলেছে। জাঙ্কুক চোখ কপালে তুলে তের দিকে তাকিয়ে আছে। জিমিনের বাবা সোফা থেকে দাঁড়িয়ে পড়লেন। কি বললে? এটা মিথ্যা কথা। এটাই সত্যি আঙ্কেল, জাঙ্কুক ফিসফিস করে বলল। এসব কি আজগুবি কথা বলতে যাচ্ছ? মাথা গেছে তোমার? আরে ওরা ওই দিন রুম ডেট করছে বললেন না? তো এতদিনে তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা, তাই না? আর এটা বললাই উনি বিয়ে দিতে বাধ্য হবেন। জিমিন, জিমিন এদিকে আই। জিমিন একটা মেরুন রঙের শাড়ি পরে রেডি হয়ে রুমে ছিল। বাবা চিৎকার শুনে দৌড়ে এসে তে আর জাঙ্কুকের দিকে চমকে উঠল। জিমিনের বাবা হাত উঠালেন জিমিনকে মারার জন্য। আরে আরে আঙ্কেল, গর্ভবতী নারীর গায়ে হাত তুলে গুনার বাগিদার হবেন নাকি? তের কথায় বাবা হাত নামিয়ে হনহনে বাসার ভিতরে চলে গেল। বয়স্ক মহিলাটি মনে হয় কানে শোনে না। একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, আরেকবার তের দিকে, আবার জিমিনের দিকে তাকাচ্ছে। মাঝে মাঝে তাকানো বাদ দিয়ে তফসি পড়তেছেন। কোনো রিয়েক্ট করতেছেন না তিনি, তার মানে উনি কিছুই শুনেন নাই। এসব কি বলতেছে বাবা? মানে কি? আর বাবা এভাবে চলে গেল কেন? তোমরা কি বলেছো বাবাকে? জাঙ্কুক কিসব ভাবতে ভাবতে সবাই বসে পড়লো। তে দাঁত গেলিয়ে বলল, আমি তোর বাবাকে বলে দিয়েছি তুই প্রেগনেন্ট। হোয়াট? তোর মাথা ঠিক আছে তো? কি বলিস এসব? এমন করিস কেন? আজ না হয় কাল তো প্রেগনেন্ট হবি, তাহলে এত টেনশন কিসের? আর তুই তো বলেছিস ওই দিন রুম ডেট করছস, তাহলে তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। মানেটা কি? এটা বলার আগে একবারও আমাকে জিজ্ঞাসা করছস তুই? সুগা আমাকে 72 ঘন্টার ইমার্জেন্সি একটা পিল এনে দিছিল, ওটা খেয়েছি আমি। আমি প্রেগনেন্ট হব না। সে চোখ বড় করে জাঙ্কুকের পাশে বসে গেল। হলো তো, হুদাই এত বড় মিথ্যা বললে তুমি? তোরে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, আমাকে বলিসনি কেন? কি করে বলবো? বাবা আমার ফোন নিয়ে গেছে, পরে মায়ের ফোন থেকে লুকিয়ে সোগাকে বলেছি আমি। জাঙ্কুক এর কাজ ঝাঁকিয়ে ভ্রুকুচকে বলল, এখন কি করবা? প্রেগনেন্ট হয়নি তো হয়ে যাবে। মানে? মানে আবার রুম ডেট কর তোরা, তাহলেই হবে। আপাতত আমি, তুই, সুগা আর জাঙ্কুক ভাইয়া সত্যিটা জানবো, আর কেউ না। সবাই জানবে তুই প্রেগনেন্ট। এক মিনিট, আমি তোমার ভাইয়া না, ওকে? তো কি? পাতানো বর। মানে পাতানো বর আবার কি? তোরা কি বলিস এসব? আমাকে আর কোনোদিন ভাইয়া ডাকবা না, না হলে তোমার চুল ছিঁড়ে ফেলবো আমি। আপনি আমাকে পাতানো বউ ডাকবেন না একদম, না হলে আপনার গাল ছিঁড়ে আপনার হাতে ধরাই দেবো আমি। কি বললে? জাঙ্কুক এগিয়ে এসে তের চুল এলোমেলো করে দিল। তের রাগে জাঙ্কুকের গাল ধরে টেনে ওকে বাঁকিয়ে ফেলে সোফার সাথে লাগিয়ে ধরলো। শুরু হলো মারামারি, হানাহানি। জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্সিং শো দেখতেছে। শেষে মাথায় হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লো। ল্যান্ডলাইন থেকে সোফাকে কল দিল। হ্যালো জিমিন, জাঙ্কুক সব সামলিয়েছে তো? তুমি আর কাউকে পেলে না আমার বাসায় পাঠানোর জন্য? শুধু জাঙ্কুক ভাইয়া হলেও একটা কথা ছিল, সাথে তেও এসেছে। এখন দুজন মিলে মারামারি করতেছে। আমার বিয়ে কি আটকাবে? তাদের ঝগড়া কেমনে আটকাবো আমি সেটাই ভাবতেছি এখন। দাঁড়াও, আমি আসতেছি। তুমি ওদের দুজনকে একটা রুমে লক করে রাখো, না হলে আমাদের আর এই জীবনে বিয়ে করা হবে না। আচ্ছা। জাঙ্কুক ভাইয়া, কি? তোমরা চলো, আমার রুমে কথা আছে। জিমিন দুজনকে টেনে হিঁচড়ে ধাক্কা মেরে রুমে ঢুকে দরজা লক করে দিল। এই জিমিন, তুই দরজা আটকেছিস কেন বেয়াদব? দরজা খুল। জিমিন, জিমিন তুমি দরজা লাগাইছো কেন? সরি জাঙ্কুক ভাইয়া, সুগা বলছে আপনাদের খাতায় বন্দি রাখতে, না হলে দুজন একসাথে একজন আরেকজনকে মারতে মারতে আশেপাশের জনগণরেও ধরে পেটাবেন। সব তোমার কারণে হয়েছে। আজব তো, আমি কি করছি? আপনিই তো আগে আমার চুল টেনে দিছেন, না হলে কি আমি দিতাম? চুল টানছি তো কি হয়েছে? তোমার সাহস হয় কেমনে আমাকে ভাই বলার? তো আপনি ভাইয়া নয় তো কি, চাচা জ্যাঠা? এই খবরদার, আমাকে চাচা ডাকবা না। আপনি আমার চুল না টানলে এত কিছু হতোই না। চুল টানছি বলে তুমি পাল্টা আমার গা টানবা? সুগা প্লিজ তাড়াতাড়ি আসো, ওরা আমার রুমে উল্টাই ফেলতেছে মারামারি করতে করতে, সব ধুমধাম করতেছে। জলদি আসো প্লিজ। আমি আসতেছি, তুমি এক কাজ করো, ওই রুমের লাইট অফ করে দাও, অন্ধকারে তো আর মারামারি করবে না। রাইট, বাট লাইট অফ করতে হলে তো রুমের ভেতরে ঢুকতে হবে। এখন কি করব? তুমি বাসার কারেন্টের মেইন লাইন অফ করে দাও, তাহলেই হবে। আচ্ছা, ভালো বুদ্ধি।
জিমিন গিয়ে মেইন সুইচ অফ করে দিল। তে জাঙ্কুকের চুল টানতেছিল আর জাঙ্কুক তের কান টানতেছিল। কারেন্ট চলে যাওয়ায় দুজনে 20 সেকেন্ড চুপ করে থাকলো। যাক বাবা, দুজনে ঝগড়া থামিয়েছে, বাঁচলাম। সব আপনার কারণে হচ্ছে, না আপনি আমাকে এখানে আনতেন না এত কিছু হতো। এই শোনো, সব তোমার বেষ্টুকে বাঁচাতে করতে হচ্ছে। ও সুগা ভাইয়া আপনার বেষ্টু না? তো আগে তোমার বেষ্টু জিমিন, না আগে সুগা ভাইয়া। হাই খোদা, অন্ধকারেও মানুষ কেমনে ঝগড়া করতে পারে? সুগাটা কখন আসবে? আমার তো মনে হচ্ছে অ্যাটম বোম ব্লাস্ট করতে আর বেশি দেরি নাই। বাসার পাশ দিয়ে দুটো বিড়াল হেঁটে যাচ্ছিল। তে জাঙ্কুকের মতো এরাও একে অপরের সাথে ঝগড়া করতেছে। তাদের চেঁচামেচিতে তে ভয় পেয়ে জাঙ্কুকের চুল টানা রেখে ওকে চেপে ধরলো। হি হি, তে ম্যাডাম আপনার ভয় লাগছে বুঝি? ওটা কিসের আওয়াজ? ওটা তে আর জাঙ্কুকের বিড়াল ভাষণ। ও, তে পাটা একটু পেঁচাতেই নিচে থাকা একটা কার্পেটে পা লাগলো। এমনিতেই মনের মধ্যে ভয় কাজ করতেছিল বিড়ালের চিৎকার চেঁচামেচিতে। হঠাৎ পায়ে কার্পেট লাগায় ভয় পেয়ে পড়ে যাওয়ার সময় তে জাঙ্কুকের জ্যাকেট টেনে ধরলো। জাঙ্কুক অন্ধকারে কিছু বুঝে উঠতে পারলো না, দম করে থেকে নিয়ে বেডের উপর গিয়ে পড়লো। তে যখন বুঝতে পারলো জাঙ্কুক তার গায়ের উপর, তখনই চিৎকার করতে যাবে, জাঙ্কুক ওর মুখ চেপে ধরলো। শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, ওকে? তুমি পড়ে যাওয়ার সময় আমাকে ধরতে গেছো কেন? পড়লে তো আর মরে যেত না। কি বললেন? আপনাকে ধরতে আমি আমাকে সেভ করতে, আপনি আমাকে সেভ না করে উল্টো আমার গায়ে পড়লেন। আপনার মনে মনে শয়তানি, জানি আমি। কি বললে তুমি? নিজে আমাকে নিয়ে বেডে পড়েছো, এখন আমাকেই দোষ দিচ্ছ? তে কিছু বলতে যাবে তার আগে লাইট জ্বলে উঠলো। দুজনে দুজনকে এমন অবস্থায় দেখে জাঙ্কুক স্বাভাবিক থাকলেও তে ইয়া বড় এক চিৎকার দিল। জাঙ্কুক সাথে সাথে কানে হাত দিয়ে উঠে গেল বিছানা থেকে। তে চোখ বড় করে চেয়ে আছে ওর দিকে। এত চেঁচাও কেন তুমি? আপনার লজ্জা করে না এতক্ষণ এই অবস্থায় থাকার পরেও? কেন লজ্জা করবে? আমি কি তোমাকে টাচ করছি একবারও? দরজা খুলে জিমিন আর সুগা ঢুকলো তখনই। ঠিক আছে জাঙ্কুক, তুই কি বাচ্চা? এমন ঝগড়াটি তো তুই ছিলি না, এখন এত ঝগড়া তোর আসে কই থেকে? তে না হয় ছোট তাই ঝগড়া করে, আর তুই? তোর ঝগড়া করা খাটে না। জিমিন পাগল হয়ে তোদের রুমে বন্ধ করছে, এমন করিস কেন? তোকে এই জন্য পাঠিয়েছে আমি? শোন, আমি সুন্দর করে হ্যান্ডেল করতেছিলাম ব্যাপারটা, তে মাঝখান দিয়ে বলে দিয়েছে জিমিন প্রেগনেন্ট। যা বলছে ভালো করছে, এতে করে আঙ্কেল কোনো উপায় না পেয়ে সহজে রাজি হয়ে যাবে। তে থ্যাঙ্কস। তে দাঁত তুলে বলল, সবাই তো আর সবকিছু পারে না, সব শেখার জন্য ম্যাচুরিটি থাকা লাগে। কিছু কিছু বুইড়া খাটাস এসব পারে না। কি বললে? আমি বুইড়া খাটাস? জাঙ্কুক এগিয়ে গেল তে চুল টানার জন্য। সুগা ওরে সামলিয়ে বাইরের দিকে টেনে নিয়ে গেল। তে তোমারে ছাড়বো না আমি। ছাড়িয়েন না। এই রে চুপ কর, এত বড় একটা ছেলের সাথে সারাদিন ঝগড়া করতে তোর শরম করে না, ভয় করে না? বাদ দে, উনি হুদাই এমন করে সবসময়, আমি কিছু করি না। জানি আপনি কি করেন আর না করেন, এখন চলেন। আচ্ছা আঙ্কেল, আপনি সুগাকে একটা মাস টাইম দেন, সুগা একটা ভালো জব পেয়েই জিমিনকে বিয়ে করে নেবে। জিমিনের বাবা চুপ করে থেকে বললেন, পরের সপ্তাহে যেন সুগা তার ফ্যামিলিকে নিয়ে আসে। সুগা তো খুব খুশি, হ্যাঁ বলে দিল। বাসা থেকে বেরিয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। থ্যাঙ্কস ভাই বোন, তোমাদের কারণে আমি জিমিনকে আমার করে পাবো। থ্যাঙ্কস এ লট। সেই কখন থেকে বাইকে উঠে বসে আছে, জাঙ্কুক সুগার সাথে কথা বলতেছে দূরে দাঁড়িয়ে। জিমিনদের বাসাটা সুন্দর। জিমিনের বাবা জিমিনকে কত ভালোবাসে, ওদের ভালোবাসা মেনে নিয়েছে, বিয়েও দিবে বলছে ওদের। এখন বিয়ে হবে। কত খুশি জিমিন। তে আকাশের দিকে তাকালো। আমার বিয়ে হবে কিনা আমি সেটাই জানি না, বিয়ে দিতেও তো একটা পরিবার লাগে, বাবা মা ভাই বোন লাগে। আর আমার তো, তার মানে আমার বিয়ে হবে না কোনোদিন? হবে না কি বলছি, আমাকে কে বিয়ে করবে? একটা অনাথ মেয়েকে, যার না আছে রূপ, না আছে টাকা পয়সা, আর না আছে যোগ্যতা। অবশ্য বিয়ে ছাড়াও জীবন কাটানো যায়, আমি না হয় আজীবন কুমারী থেকে যাব। একটা দিনের কথা মনে পড়ে গেল। মিমাপুদের বাসার সকল বাজার সব কাজ করে একটা ছেলে, নাম রাকিব, তার সাথে আমার বিয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল মিমাপু। তার মতে আমার আর সেই ছেলেটার পারফেক্ট ম্যাচ হবে। দুনিয়ার যত ভালো ভালো পরিবার আছে তারা ভালো পরিবারের মেয়েদের সাথেই তাদের ছেলের বিয়ে দেয়। তাই আমার জন্য মিমাপু সেই ছেলেটাকে ভালো মনে করেছিল হয়তো। আমিও গরিব, সেও গরিব। মাঝে মাঝে হাসি পাই এই ভেবে যে মানুষ আমার জন্য কত ভাবে, তাদের ভাবনা শুনে হাসি পাই। কি দরকার এত ভাবার, আমি তো ভালো আছি। বিয়ে ছাড়াও একা জীবনে ভালো থাকা যায়। এবার বেতন পেলে কাই আঙ্কেলকে একটা পাঞ্জাবি কিনে দেব, আমার প্রথম স্যালারি, অনেক খুশি হবেন। মিম আপু আর কণিকা আপুকে তো জামা কিনে দেওয়ার মতো সাধ্য নেই, তাদের ছোটখাটো কিছু গিফট কিনে দেব। মাসের সদাই করতে হবে। আর 2টা জামা আর একটা শাড়ি কিনবো, জিমিনের বিয়েতে পরবো। তারপরেও কিছু সঞ্চয় থেকে যাবে।
ওগুলো জমা রেখে দেবো। একদিন জমাতে জমাতে অনেক টাকা হবে। আমি একটা নিজের বাড়ি বানাবো। টিনের হলেও চলবে, সেটা শুধু আমার বাড়ি হবে। দুটো রুম থাকবে, একটা আমি ঘুমাবো আর একটা রান্না করব। একটা টিভিও কিনবো। আমার টিভি দেখার শখ অনেক। বাজারের দোকানগুলোতে টিভি দেখলে মন চায় একটু গিয়ে দেখি, কিন্তু থাক, একদিন আমিও টিভি কিনবো। ওকে, তুই বাসায় যা, আমি তেকে ওর বাসায় দিয়ে এসে বাসায় ফিরবো। ঠিক আছে, বাই। জাঙ্কুক সোগাকে বিদায় দিয়ে পকেট থেকে বাইরে চাবি নিয়ে আস্তে আস্তে দেখলো তে আকাশের দিকে তাকিয়ে চোখ মুছতেছে। জাঙ্কুক থেমে গেল। এই সময় কাঁদতেছে কেন মেয়েটা? আমি তো কিছু বলি নাই, আগেও তেমন কিছু বলিনি, তাহলে কাঁদে কেন? এখন জিজ্ঞাসা করলে কিছু বলবে না, থাক, অজানাই থাক। জাঙ্কুক বাইকে বসতেই তে চমকে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে ঠিক হয়ে বসলো। জাঙ্কুক চুপচাপ বাইক চালাচ্ছে, কিছু বলছে না, কেউ বলছে না। বাইকে আয়নায় দেখা যাচ্ছে তে আকাশের দিকে তাকিয়ে আছে। তে জানো কি, আমি আগে ভাবতাম আমি হাঁটলে আকাশে তারা চাঁদ আমার সাথে সাথে হাঁটে, আমি থেমে গেলে আবারও তারা থেমে যায়। আমিও সেটাই ভাবতাম। আমি এখনো ভাবি, ছোটবেলার কিছু কিছু ভুল ধারণা ভুলে থাকতেই ভালো লাগে। আবার জানো, আমি ভাবতাম টিভিতে যে শো দেখাতো সেখানে নায়ক নায়িকারা একটা জামার ভিতরে আরেকটা জামা পরে থাকতো, 5 সেকেন্ডে তারা যেন জামা বদলাতে পারে। আমি বোকা, জানতামই না যে ভিডিও কাট করা যায়। ওরা জামা চেঞ্জ করার সময় কাট করে ভিডিও এডিট করা হতো। তে হেসে দিল। জাঙ্কুকও মুচকি আসলো, দেখে সে হাসাতে পেরেছে। দেখে সবকিছুতেই মানায়, কিন্তু কান্নায় মানায় না। থেকে কাঁদতে দেখলে জাঙ্কুকের বুকের ভিতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। সে সহ্য করতে পারে না তের চোখের পানি। সেদিন মনগঞ্জের রাতের বেলায় তের কান্নায় জাঙ্কুক নিজেকে অনেক কষ্টে সামলিয়েছিল, শুধুমাত্র থেকে সামলানোর জন্য। কারণ সে নিজেও কাঁদলে থেকে সামলাতো কে? তোমার বাসায় এসে গেছে। তে বাইক থেকে নেমে জাঙ্কুককে বাই বলে হেসে দিয়ে চলে গেল বাসার ভিতর। কান্নার পরেও যে এমন ভাবে হাসতে পারে তার মতো কঠিন মানুষ আর নেই। আমি কান্নার পর হাসতে জানি না, আর এই মেয়েটা জানে। একদিন শিখে নেব। ওর থেকে শেখার অনেক কিছু আছে। কিভাবে হাতে টাকা না থাকলে গায়ের অলংকার বেচে চাল কেনা যায়, কিভাবে শুধু ভাত নুন খেয়ে মাসের পর মাস কাটানো যায়, কিভাবে 2টা জামা দিয়ে বছর কাটানো যায়, একটা ধুয়ে আরেকটা পরে। আয়না না কিনে লেকের পানিতে নিজেকে দেখার বুদ্ধি। মেকআপ না করেও মুখে হাসি নিয়ে নিজেকে সুন্দর রাখা যায়। মা বাবা ছাড়া নিজেকে নিজেই আঁকড়ে ধরে কিভাবে বাঁচা যায়। আমি তো মাকে ছাড়াই অচল, আর এই মেয়েটা কিনা মা বাবা ছাড়া দিন অতিবাহিত করছে। হয়তো তাই সে কান্নার পরেও হেসে দেওয়ার ক্ষমতা রাখে। জাঙ্কুক জ্যামে বসে এসবই ভাবতেছে। তে এক্সট্রা অর্ডিনারি একটা মেয়ে। একটা ফেরিওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, তার কাছে হরেক রকমের আয়না। জাঙ্কুক লোকটাকে থামতে বলে একটা আয়না পছন্দ করে কিনলো। এটা থেকে দেব, কিন্তু ও তো এমনি এমনি জীবনেও নেবে না। কি করা যায়? পরদিন সকালে তে মিষ্টিকে পড়াচ্ছে। মিষ্টি বলল, মিস, আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি নিবা? তে হেসে বলল, কি? মিষ্টি তার পেছন থেকে লুকানো একটা আয়না বের করে রেখে দিল। সে চমকে তাকিয়ে আছে আয়নাটার দিকে। এটা তো সেই আয়নাটা যেটা সে ওই দিন পছন্দ করেছিল, টাকার জন্য কিনতে পারে নাই। তুমি এটা পেলে কই, আর আমাকে কেন দিচ্ছ? মিস প্লিজ, সেটা নাও, আমার তরফ থেকে গিফট। কিন্তু এটা নাও না প্লিজ, নাহলে আমি কেটে দেবো কিন্তু। এই মিষ্টির মাথায় হাত বুলিয়ে আয়নাটা নিল। মিষ্টি মুচকি এসে চেয়ে আছে। জাঙ্কুক ওকে যা বলতে বলেছে ও ঠিক তেমন করেই বলেছে। তে বাসা থেকে বের হতেই জাঙ্কুক লুকিয়ে তের হাতের দিকে তাকালো। হাতে আয়না দেখতে পেয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। তে আওয়াজ পেয়ে পেছনে তাকালো। জাঙ্কুকের বাসার দরজা খোলা। জাঙ্কুক দরজা পেছনে লুকিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে কাউকে দেখতে না পেয়ে চলে গেল বাসা থেকে। আজ ভার্সিটি অফ, শুক্রবার বলে, কিন্তু অফিস তো খোলা 1টা থেকে। তে বাসায় ফিরে সব পরিষ্কার করে নিল। হাঁড়ি পাতিল মেঝে রুমে আসলো হাত মোছার জন্য। তখনই আয়না দেখে চোখ গেল তার। এই প্রথম তার নিজের একটা আয়না হলো। নিজেকে আয়নার কাছে এসে দেখতেছে সে। কপালে পাতিলের কালি লেগে আছে। হাত দিয়ে মুছতে মুছতে ভাবলো, পাতিল মাজার সময় লেগেছে হয়তো। খুশি হয়ে আয়নাটা টেবিলের উপর সাজিয়ে রাখলো। কি ভালো লাগতেছে তের। মিষ্টি খুব ভালো একটা মেয়ে, আমাকে গিফট করেছে, তাও আমার পছন্দের একটা জিনিস, যেটার খুব দরকার ছিল আমার। ভাত চুলায় বসিয়ে তে টেবিলে বসে নোট কমপ্লিট করায় ব্যস্ত হয়ে পড়লো। একেবারে 12টার দিকে উঠে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাসা থেকে বের হলো সে। এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। আর সেটা হলো স্লিপ খেয়ে পড়ে গিয়ে জুতা ছিঁড়ে গেছে। হাতে 1 টাকাও নেই যে জুতা সেলাই করবে। আবার অফিস যেতেও দেরি হয়ে যাবে। জুতা বাসায় রেখে চুপ করে বসে রইল কিছুক্ষণ। বাসায় তে খালি পায়ে থাকে। স্যান্ডেল কেনার টাকা তার হাতেই থাকে না। যেখানে 50-70 টাকায় চাল পাওয়া যাবে 1 মাসের, সেখানে সেই টাকা দিয়ে স্যান্ডেল কেনার কি দরকার? খালি পায়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন। তাই কোনো উপায় না পেয়ে খালি পায়ে হাঁটা ধরল সে।
প্লাজো টেনে একটু নিচে নামালো যাতে পা দেখা না যায়। হেঁটে হেঁটে অফিসে আসলো সে। জাঙ্কুক কম্পিউটারের সামনে বসে কাজ করতেছে। তে কেবিনে এসে বসতেই খেয়াল করলো রোজ আর আরো কয়েকজন মেয়ে হাসাহাসি করতেছে তার দিকে তাকিয়ে। এই হাসির কারণ হলো তে খালি পায়ে এসেছে। একজন তো বলেই দিছে যে তে আজ তুমি ভুলে জুতা ছাড়াই আসছো, হুঁশ আছে তোমার? তে চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইল। জাঙ্কুক কাজ করতে করতে বলল, জুতা ভুলে রেখে আসার মতো জিনিস না, কি হয়েছে সেটা বলো। না সত্যিই ভুলে গেছি। তো তাহলে চলো নতুন জুতা কিনবে। না। জাঙ্কুক কিছু না বলে তের ব্যাগটা ছো মেরে নিয়ে নিল। এই আপনি আমার ব্যাগ নিলেন কেন, দিন বলছি। ব্যাগে একটা রুমাল, একটা বোতল পানি আর 50 পয়সার একটা সিকি। জাঙ্কুক হেসে দিয়ে বলল, ব্যাগে তো আহামরি কিছুই নেই, তুমি যেভাবে রণচণ্ডীর রূপ ধারণ করলা তাতে তো ভাবলাম সোনা রূপা লুকায় রাখছো এই ব্যাগে। আর এই 50 পয়সার সিকি রাখছো কেন? কোনোদিন যদি 50 পয়সার আরো একটা সিকি পাই তাহলে এটা আর ওইটা মিলে তো 1 টাকা হবে, তাই না? হ্যাঁ, তোমার ধৈর্য আছে বলতে হবে রে। ও মাই গড। চলো জুতা কিনবা। টাকা নেই, আর আমি আপনার থেকে টাকা নিব না। যখন বেতন পাবে তখন না হয় দিয়ে দিও, এখন তো তোমার জুতা দরকার, তাই না? তে ভাবতে লাগলো, বেতন পেলে তো দিয়ে দিতে পারবো টাকা, ততদিন তো আর খালি পায়ে থাকা যায় না। আচ্ছা চলুন। অফিস শুরু হতে আর 30 মিনিট বাকি। জাঙ্কুক তেকে নিয়ে ভাটার একটা দোকানে আসলো। তের পায়ে হাত দিয়ে কর্মচারী চমকে বলল, স্যার ম্যামের তো পা কাটা গেছে অনেকটা। না না, কাটা যায়নি, ইটের কণা ঢুকেছিল, ওটা ইটের কণার গুঁড়ো, তাই রক্ত মনে হচ্ছে। জাঙ্কুক ছেলেদের জুতো দেখতেছিল। কর্মচারীর কথা শুনে কাছে এসে নিচে বসে তের পা ধরতে যেতেই পা সরিয়ে ফেললো তে। বললাম না ঠিক আছে, এই জুতাটা পছন্দ হয়েছে আমার, এটাই নিব, চলুন যাই। এই জন্যই তো ভাবি তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছো কি জন্যে? আমাকে বললে কি কেউ তোমাকে বকতো? আজব মেয়ে তুমি। পা কেটে পায়ের ভেতরের মাংস দেখা যাচ্ছে আর উনি বলে ইটের গুঁড়ো। বোকা পাইছো আমাকে? আচ্ছা ভাই, আপনাদের কাছে ফার্স্ট এড বক্স আছে? না, বাট এনে দিতে পারবো, আপনি একটু বসেন। কর্মচারী চলে গেল ফার্স্ট এড বক্স আনতে। জাঙ্কুক তে দেখে এমন করে তাকালো মনে হয় এই কাঁচা গিলে ফেলবে তাকে। তে বিরক্ত নিয়ে এদিক সেদিক তাকাচ্ছে। জীবনে হাত পা কাটলে সে মলম লাগায় নাই, এদিকে নজরও দেয় নাই। এমনি এমনি ঠিক হয়ে যেত, আর এই লোকটা একটু কাটা গেলেই মলম নিয়ে হাজির হয়। জাঙ্কুক থেকে বকতে বকতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পায়ে। নতুন জুতা বলে পায়ে দিয়ে হাঁটতে তের আরো বেশি কষ্ট হচ্ছে, তবুও চুপচাপ হাঁটছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বাইক আনতেছি অফিসের গ্যারেজ থেকে। একটু গেলেই তো অফিস, আবার বাইক লাগবে না? ওই যে অফিস দেখা যাচ্ছে। তো তুমি কি চাও পা আরো কাটতে, নাকি আমি তোমাকে কোলে নিতাম? সব আমার কোলে ওঠার ধান্দা, বুঝি বুঝি, সব বুঝি। শুনুন, উল্টাপাল্টা কথা বলবেন না একদম। ঠিক আছে, বাইকে করেই যাব। যান এখন বাইক নিয়ে আসেন। জাঙ্কুক বাইকে চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে হেঁটে চললো অফিসের দিকে। তারপর বাইক নিয়ে এসে তেকে নিয়ে অফিসে ফিরলো। ওকে গাইস, সবাই কাল তৈরি থাকবে, আমরা সকাল 8টায় কুমিল্লার জন্য রওনা হব। সবাই 2 দিনের জামা কাপড় নিয়ে বের হবা, ওকে? আর অবশ্যই ফাইলগুলো সাথে নেবা। ওকে জিসান স্যার। তে কি? জাঙ্কুক বলল, কাল তুমি মিষ্টিকে পড়িয়ে আমার সাথে অফিসে যেও, তারপর সেখান থেকে আমরা অফিসের গাড়িতে উঠবো। তুমি তো হাঁটতে পারতেছো না, তাই আপনি বাইক নিয়ে অফিসে যাবেন, তো আপনার বাইকের কি হবে? কুমিল্লা তো অফিসের গাড়িতে যেতে হবে। আরে আমি আর তুমি রিক্সা দিয়ে যাবো। ওকে, এই নাও 50 টাকা। কেন? মিষ্টিকে পড়াতে আসার সময় রিক্সা নিও। আমি টাকা নিব না, হেঁটে আসতে পারবো। পরে টাকাটা দিয়ে দিও, তাহলেই তো হয়। ওকে, ধার কত টাকা হলো তাহলে? জুতা 100 টাকা, এখন 50, তুমি 100 দিও। 1 মিনিট, আমাকে বোকা পাইছেন? জুতা 1050 টাকা আর এখন 50, তাহলে মোট হয় 1100 টাকা। আপনি মাত্র 150 পেলেন কই? আরে তো ডিসকাউন্টে জুতা নিছি, তাই বলে 1050 টাকার জুতা 100 টাকাতে দিয়ে দেবে? তুমি জুতা কবে কিনছো মনে আছে তোমার? দোকানে 99% ডিসকাউন্ট দিছিল। সাইনবোর্ডে দেখো নাই? 99% ডিসকাউন্ট কেউ দেয় না, হয় 50% নয় 40%। আপনি এত মিথ্যা কিভাবে বলেন? আমি দেখছি সত্যি। আর তুমি আমাকে বেশি টাকা কেন দিতে চাচ্ছ? যত নিছো ততই দাও না। শুনুন, আমি দেখছি জুতার দাম 1050, আর আপনিও 1000 টাকার নোট বের করছিলেন, সেটাও দেখছি আমি। তো আমি তো জানতাম না 99% ডিসকাউন্ট চলে, পরে ওরা আমাকে টাকা ফেরত দিয়ে দিছে। আপনি একটা পাগল, আমাকেও পাগল বানাবেন। ব্রেক টাইমে তে তার কেবিনে বসে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ইউনোর সাথে কথা বলতে বলতে একবার এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তে জাঙ্কুককে ভালোভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। জাঙ্কুক আজ সাদা একটা শার্টের সাথে ব্ল্যাক টাই পরেছে।
কথা বলার মাঝে মাঝে চুলগুলো মাথা থেকে সরিয়ে এপাশ ওপাশ করছে। কত সুন্দর লাগতেছে তাকে। জাঙ্কুকের যে ওয়াইফ হবে সে অনেক লাকি হবে, তবে আবার কিসমতও তার একটু খারাপই হবে, কারণ জাঙ্কুক অনেক ঝুঁকড়ুটে, মাথা খাওয়ার মতো ঝগড়া করে বেড়ায় সারাদিন। মা গো মা, আমি পাগল হয়ে যাই। আর ওনার ওয়াইফ তো মনে হয় ডেইলি 2বার অজ্ঞান হবে ঝগড়া সহ্য করতে না পেরে। হাই। তে চমকে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে যে হাই বলল তার দিকে তাকালো। কোনার কেবিনে টেল এসেছে। টেল হাই বলল। তে আজ পর্যন্ত তার সাথে কোনো কথা বলেনি। এভাবে হঠাৎ হাই শুনে সে চমকে গেল, ইতস্তত হয়ে বলল, হ্যালো। কি খবর? অন্যমনস্ক হয়ে বসে আছো যে? এনিথিং রং? না, কিছু না। জাঙ্কুক কথা বলতে বলতে তের দিকে নজর রাখতেছিল। টেলকে তের পাশে দেখে ফোনে কথা বলা অফ করে এগিয়ে এসে তের পাশে কেবিনে বসে গেল। তেল জাঙ্কুকে হাই বলে আবার তের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। ইউনো, কি সমস্যা তোর? বুক করা জিনিসে মাছির মতো ভাগ বসাতে আসিস কেন? কি সমস্যা তোর? তোর জন্য কি মেয়ের অভাব পড়ছিল বেয়াদব? দুম করে ফোন কেটে জাঙ্কুক ফোনটা রেখে সামনে তাকিয়ে দেখলো টেল চলে গেছে। তে মুচকি এসে পানির বোতল নিয়ে পানি খাচ্ছে। জাঙ্কুক ফ্রু কুচকে টেলে চলে যাওয়া দেখতেছে। কোথা থেকে যে এসব বিনা দাওয়াতে চলে আসে কে জানে। কোথা থেকে কি যেন পোড়া পোড়া গন্ধ আসতেছে। কই, আমি তো পাচ্ছি না। সর্দি লাগছে মেবি আপনার। হতে পারে। অফিস ছুটির পর তে জাঙ্কুকের বাইকে উঠতেই টেল বলল, জাঙ্কুক তোমার কাজ থাকলে বলেও, আমি থেকে ড্রপ করে দিয়ে আসবো। জাঙ্কুক হেলমেট পরতে পরতে বলল, আমার কাজ তো শেষ। তেল যখন শেষ হয়েছে ঠিক তখন, সো ইউ ডোন্ট ওয়ারি। তেল মুখ বাঁকিয়ে চলে গেল। তেল মুখে হাত দিয়ে হাসতেছে। এই যে ম্যাডাম, এত না হেসে আমাকে শক্ত করে ধরুন, না হলে পড়ে যাবেন। তে হাত নিয়ে জাঙ্কুকের কাঁধে রাখতে গিয়ে আগে হাত পড়লো জাঙ্কুকের গলায়। জাঙ্কুক সাথে সাথে চোখ বন্ধ করে হেসে বলল, তে গলার উপরে পাশে একটু চেপে দাও তো, সকাল থেকে ব্যথা করতেছে। আচ্ছা। তে সুন্দর করে মালিশ করে দিল। থ্যাঙ্কস, এর জন্য আজ তোমাকে বাদাম খাওয়াবো। না, আমি বাসায় যাব, হাঁটতে পারবো না আর। তোমার বাইক থেকে নামতেও হবে না। আর হ্যাঁ, তোমাকে খাওয়ানোর এত শখ নাই আমার। আমি জাস্ট নিজে খাবো তো, তাই বললাম তোমাকেও খাওয়াবো। না খেলে খেও না, আমি খাবো। চাও খাবো, তুমি চেয়ে চেয়ে দেখিও। জাঙ্কুক বাইক থামিয়ে গেল বাদাম আনতে। বাদাম হাতে নিয়ে চায়ের দোকানে গিয়ে বলল চা বানাতে। বাদাম খাচ্ছে আর তের দিকে চেয়ে বাদামের ফু দিচ্ছে। তে মুখ বাঁকিয়ে এদিক ওদিক দেখে যাচ্ছে। নাও, বাদামের খোসা ছাড়িয়ে দিয়েছি, খাও এবার। আমার মা আমি রাগ করলে আমাকে বাদামের খোসা ছাড়িয়ে দিত, কারণ আমার বাদাম অনেক প্রিয়। খাবা নাকি নাক টিপে খাওয়াইতাম? তে জাঙ্কুকের হাত থেকে বাদাম নিয়ে মুখে দিল। পাশ দিয়ে একটা কাপড় হেঁটে যাচ্ছিল ফুটপাতের উপর দিয়ে। মেয়েরা ছেলেটাকে বলল, দেখো, মানুষের বিয়েরা তাদের জিভকে বাদামের খোসা পর্যন্ত ছিলে দেয়, আর তুমি কি না আজ পর্যন্ত আমাকে বাদামও খাওয়ালে না? ছেলেটা থতমত খেয়ে বলল, আজই খাওয়াবো, এমনকি এখনই। ওয়েট বাবু। ছেলেটা বাদাম নিয়ে এসে তার জিভকে বাদাম ছিলে দিতে লাগলো। তে হাসতেছে ওদের দিকে চেয়ে। জাঙ্কুক এবার গেল চা আনতে। চা নিয়ে এসে তের পাশে হেলান দিয়ে দাঁড়ালো। দুজনেই চায়ে চুমুক দিয়ে একজন আরেকজনের দিকে তাকালো। আমার চায়ে চিনি বেশি দিছে, আর তোমার? আমার চায়ে চিনি কম দিছে। দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। জাঙ্কুক তার চায়ের কাপের অর্ধেকটা তের চায়ের কাপে ঢেলে কাপটা ভর্তি করলো। আবার সেই কাপের চা আবার তার কাপে ঢেলে ঠিক করে তের হাতে দিল। এবার পারফেক্ট। চা খাওয়া শেষে দুজনে বাসায় ফিরে আসলো। তে জুতা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে ভাত বসালো। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো সে। আজ খুব ঘুম পাচ্ছে, পায়ের ব্যথার কারণে হয়তোবা। সকালে অনেক কষ্টে উঠলো সে। ব্যাগে তার বাকি জামা, পানি বোতল, ফাইল, রুমাল আর ফোন নিল। বাসা থেকে বের হতেই দেখলো রিক্সা একটা দাঁড়িয়ে আছে। তে বলল, যাবেন? উনি বলল যাবে। তে চুপচাপ রিক্সায় উঠে বসলো। ভাবতে লাগলো, তাদের এলাকায় সহজে রিক্সা পাওয়া যায় না, আর আজ কিনা ভোরবেলায় রিক্সা পেয়ে গেল। মিষ্টিদের বাসার সামনে এসে রিক্সাওয়ালাকে 50 টাকা দিয়ে নামলো সে। তারপর 1 ঘন্টা মিষ্টিকে পরিয়ে বাসা থেকে বেরিয়ে দেখলো জাঙ্কুক ব্যাগ নিয়ে বের হচ্ছে। ব্লু জ্যাকেট আর ব্ল্যাক জিন্স পরেছে, চোখে সানগ্লাস। ব্যাগ বের করে তের দিকে চেয়ে মুচকি হাসলো সে। বাসা থেকে নেমে জাঙ্কুক একটা রিক্সা নিল। তে আগে উঠলো, তারপর জাঙ্কুক। জাঙ্কুক উঠতেই তে মাথার সাথে দুম করে একটা বাড়ি খেলো। মাগো, শেষ আমার মাথা। একটু চেপে বসতে পারো না তুমি? আর কত চাপবো? আপনার হাতের ফোলা ফোলাগুলোর কারণেই তো সরতে পারছি না। ইউ মিন মাসাল? হ্যাঁ, তাহলে তে স্বীকার করতেছে যে আমার বডি আছে। এত কথা বলেন কেন আপনি? মামা, সোজা গিয়ে বাম পাশের গলি ক্রস করলে যে রেস্টুরেন্ট পড়ে, স্টার হোটেল, পপুলার হসপিটালের রাস্তার অপোজিট পাশে, ওইটার সামনে দাঁড়াও।
রেস্টুরেন্ট কেন? ওমা, সকালের নাস্তা করব না? আমি কিছু খাবো না, পরে টাকা দিয়ে দিও। আপনি খাবারের খরচ যদি 500 পড়ে, আপনি পরে বলবেন 50 টাকা। আপনাকে চিনি আমি। আচ্ছা, 500ই বলবো, ওকে? রেস্টুরেন্টে বসে জাঙ্কুক পরোটা ভাজি আর চা অর্ডার করলো। খাওয়া শেষে তে বলল, তাহলে আপনি আমার থেকে 1050 প্লাস 50 প্লাস 300 নাস্তার খরচ 1400 টাকা পাবেন। জাঙ্কুক টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিসের টাকা? কোথাকার টাকা? ওই যে জুতা, রিক্সা ভাড়া আর এখন নাস্তার দাম। তো তো মানে কি? আমি বেতন পেলে দিয়ে দেব। তে তুমি কিসের টাকার কথা বলতেছো? আমি তো কোনো টাকাই দিই নাই তোমাকে। কাল তো তুমি তোমার টাকা দিয়ে জুতা কিনছো। আজব তো, আপনি এত মিথ্যা বলেন কেন? ভাত আর নুন খেয়ে খেয়ে তোমার ইয়াবার নেশা ধরেছে, বুঝছো? ডাক্তার দেখাতে হবে। আপনি একটা বেয়াদব মিথ্যাবাদী লোক আপনি। জাঙ্কুক বিল পে করে দুনিয়া এক চিমটি মুখে দিয়ে ব্যাগ নিতে নিতে বলল, তে আমি তোমার থেকে কোনো টাকা পাই না। তোমার স্মৃতিশক্তির লোপ পাইছে। তোমাকে মধু গরম পানি গুলিয়ে খাওয়াতে হবে। এখন চলো অফিসে যাই, গাড়িতে বসে ঝগড়া করিও, কেমন? এর আগে গজগজ করতে করতে পেছন পেছন গেল জাঙ্কুকের। দুজনে আবার রিক্সা নিয়ে অফিসে ফেরত আসলো। অফিসের সামনে মাইক্রো দুইটা দাঁড়িয়ে আছে। কর্মচারীরা আর পিএ রাফি স্যার মিলে যাবে। তে হাঁটতে গিয়ে জাঙ্কুকের সাথে এক ধাক্কা খেল। ব্যাস, লেগে গেল মারামারি, ঝগড়া। পরে দুজনে চেয়ে দেখলো দুটো মাইক্রো ভর্তি হয়ে গেছে। শেষের দুইটা সিট খালি আছে শুধু। সামনের সিটগুলো ভর্তি। দুজন মিলে একজন আরেকজনকে গালি দিতে দিতে সেখানে গিয়ে বসলো। ওয়েটু কুমিল্লা। সবাই গান শুরু করে দিল। 17 জন কর্মচারী আর বিয়ের অফিসার যাচ্ছে কুমিল্লায়। সবার আগে বিল্ডিং এ যাবে। আজ সন্ধ্যা পর্যন্ত কাজ হবে। তারপর সবাই সন্ধ্যায় ম্যাজিক প্যারাডাইসে যাবে। সেটা ঘুরে সবাই হোটেলে ফেরত আসবে। তের হাতে জাঙ্কুকের জ্যাকেটের চেন বারবার লেগে ওর অস্বস্তি লাগতেছে। কি সমস্যা? চেন লাগাতে পারেন না? এমনিতেও চিকন দুটো সিট, তার উপর আপনি জ্যাকেট খুলে বসে আছেন। আজব তো, গরম তো নেই, তাহলে এখন চেন খুলে রেখেছেন কেন? এখন তো মেয়েরা সব আপনার দিকে তাকাতেও পারবে না। শোনো, গরম লাগছে না কে বললো? আমার কপালের দিকে তাকাও, দেখো কত সোয়েটিং হচ্ছে। তোকে দেখো না তুমি? ওকে দেখাচ্ছি। জাকব তীর ওড়না টান দিয়ে সেটা দিয়ে কপাল মুছে নিল। সি, কত ঘাম দেখছো? আপনি একটা বেয়াদব। আপনি আমার ওড়না দিয়ে মুখ মুছছেন কেন? তুমি বললা কেন যে গরম নেই? জাকব ব্যাগ থেকে ফাইল নিয়ে সেটা থেকে একটা শক্ত পেপার ছিঁড়ে তের হাতে ধরিয়ে দিল। নাও, বাতাস করো আমাকে। এই শখ কত? তাহলে আমি যতবার খাবো ততবার তোমার ওড়না দিয়ে মুখ মুছবো। কেন যে এই বেয়াদবটার সাথে সিট খালি পেলাম? তে ব্যাপারটা দিয়ে বাতাস করতে থাকলো। জাঙ্কুক পকেট থেকে সেন্টার ফ্রেশ একটা নিয়ে মুখে দিয়ে চুবাচ্ছে। শেষে হাত ব্যথা হয়ে যাওয়ায় তে ব্যাপারটা জাঙ্কুকের গায়ে ছুঁড়ে মেরে আরেকদিকে ফিরে বসে গেল। 2 মিনিট না বাতাস করতেই হাত ব্যথা হয়ে গেল তোমার? আপনি 10 সেকেন্ড বাতাস করে দেখুন না, তাহলে বুঝবেন। জাঙ্কুক এর দিকে তাকিয়ে একটু ভেঙচি কেটে বাতাস করতে লাগলো। এত জোরে বাতাস করতে চেয়ে মনে হয় মাইক্রো উল্টায় ফেলবে। উফ, আপনি কি বাতাস করার প্রতিযোগিতায় নেমেছেন? হ্যাঁ, দেখলে পুরো 11 সেকেন্ড বাতাস করলাম আমি। উদ্ধার করছেন আমাকে, আমি ধন্য। জাকুব চুইংগাম মুখে নিয়ে এদিক সেদিক তাকাচ্ছে। এবার চুইংগাম কোথায় ফেলবেন মিস্টার অশান্ত? জাকুব মুচকিয়ে সে পকেট থেকে ওই চুইংগামটার খোলসটা নিয়ে খোসার ভেতরে চুইংগাম রেখে ফেলল। তারপর বলল, দেখো আর শিখো। এমনি এমনি চুইংগাম ফেলে নাই, খোসার ভেতরে করে ফেলেছি। এতে করে কারোর পায়ে লাগবে না, আটকাবেও না। হ্যাঁ, ইটস কলড জিনিয়াস। এখন বাতাস তো করবা না, তাহলে জানালা খুলতেছি, সরো। জাঙ্কুক এগিয়ে জানালা খুলে দিল। তারপর ফোন বের করে গেমস খেলায় মনোযোগ দিল। এ বাইরের দিকে চেয়ে আছে বাতাসে। আবারও তার চুল গিয়ে জাঙ্কুকের নাকি মুখের উপর পড়া শুরু করলো। জাঙ্কুক এই নিয়ে 2বার গেমসে হেরেছে, তাও আবার তের চুলের কারণে। রাগে তের চুলের মুঠি ধরে এক টান দিল সে। তে ভয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে। মাথায় ঘুমটা দাও, তোমার চুলের জ্বালায় গেমস খেলতে পারছি না আমি। তে চুপচাপ ঘুমটা দিয়ে বসলো। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর কুমিল্লা এসে পৌঁছালো সবাই। তখন সকাল 11টা বাজে। বিল্ডিংটার সামনে এসে মাইক্রো থেমেছে। সবাই খাতা নিয়ে একজন একতলার দিকে যাচ্ছে। 16 তলার বিল্ডিং। একজন ইঞ্জিনিয়ার দালানটি বানানোর নকশা সম্পর্কে বলে যাচ্ছে ফরফর করে। বিরক্তিকর একটা কাজ, কবে যে একটু ফ্রেশ হবো, গরমে সিদ্ধ হয়ে গেছি আমি। তো আজকের জন্য কাজ স্থগিত। সবাই দুপুরের খাবার খেয়ে আবার এখানে আসবে। সন্ধ্যা পর্যন্ত কাজ করা শেষে তারপর হোটেলে ফিরে যাব। জাকুব খাবার হোটেলে এসে গাল ফুলিয়ে বসে আছে। তে খাবার মুখে দিয়ে জাকুবের দিকে তাকালো। জাকুব খাচ্ছে না দেখে বলল, কি হয়েছে আপনার? জাকুব মুখ গোমড়া করে বলল,
গরম লাগে, দেখো না কি রোদ, অসহ্য লাগতেছে। খাওয়া শেষে সবাই একটু এদিক ওদিক হাঁটতেছে, তে জাঙ্কুকে খোঁচা দিল। জাঙ্কুক বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে? ওই যে, ওই পুকুর দেখতেছেন না, এখানে গোসল করবেন? কি এখন সম্ভব না? আরে সম্ভব, গোসল করলে দেখবেন সব ক্লান্তি চলে গেছে, করুন। জাঙ্কুক প্রকৃতকে বলল, তোমার মনে কোনো শয়তানি নেই তো? এই জন্যই মানুষের ভালো করতে নেই, থাক গোসল করিয়েন না আপনি, হাই হতাশ করতে থাকেন। বাই। আচ্ছা আচ্ছা করবো, ধরো আমার ব্যাগ রাখো, আমি এক ডুব দিয়ে আসি। জাঙ্কুক পুকুরে নেমে গেল। তে জাঙ্কুকের ব্যাগ থেকে তোয়ালেটা বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা বাউন্ডারি দেওয়া, ওপারে বিরাট এক দালান, সম্ভবত কোনো হোস্টেল হবে, কি যেন নাম দেখা যাচ্ছে না। তে মাথা উঁচু করে দেখার চেষ্টা চালাচ্ছে। তে তে চমকে পাশে তাকালো, টেল দাঁড়িয়ে আছে। জানো এখানে নাকি একটা স্বর্ণ মন্দির আছে বৌদ্ধদের, অনেক সুন্দর, দেখতে যাবা নাকি? জাগুক ডুব দিয়ে মাথা তুলে দেখলো তে টেলের সাথে কথা বলতেছে। মাথার চুল থেকে পানি টেনে ফেলে উঠে আসলো জাঙ্কুক। টেল আর তের মাঝখানে এসে দাঁড়িয়ে তে থেকে তোয়ালে নিয়ে মাথা মুছতে লাগলো সে। আরে জাঙ্কুক, এখন গোসল করলে? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছিল তাই। এখন তো তুমি চেঞ্জ করবে, তাহলে চলো রে আমরা ওদিকটায় হেঁটে আসি। আরে চলো চলো, আমিও যাই, হাঁটতে হাঁটতে চেঞ্জ করার অভ্যাস আছে আমার। টেল বিরক্ত হয়ে বলল, আমার একটা কল করতে হবে, আমি আসি। টেল চলে গেল। জাঙ্কুক এদিক সেদিক তাকিয়ে গা মুছতে মুছতে তের দিকে তাকালো, তারপর ভ্রু নামিয়ে বলল, কি সমস্যা তোমার? এত কিসের কথা ওর সাথে? আমি কি বলছি, উনিই তো এসে কথা বলা শুরু করে দেয়। আর আপনার কি? কি? আমার বলো, আমার কি? তোমাকে আমি। তে একটু পিছিয়ে গেল ভয়ে। জাঙ্কুক গায়ের জামা খুলে তের হাতে ধরিয়ে দিয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট নিয়ে পরে নিল। তারপর তোয়ালে কোমরে পেঁচিয়ে প্যান্ট একটা নিল পরার জন্য। প্যান্ট পরে হাতের তোয়ালের দিকে তাকিয়ে মনে শয়তানি আসলো তার। তে আরেক দিকে মুখ করে ফিরে আছে। এই তে, কি? আমার দিকে ফেরো তো। কেন? তাকাও না। তে তাকাতেই জাগুক তোয়ালেটা তের মুখে মারলো। তে রাগে জাগুককে মারতে আসতেই ভিজা মাটিতে পা লেগে পিছলিয়ে জাগুকের বুকে গিয়ে পড়লো সোজা। জাগুক তে যাতে পড়ে না যায় ওকে শক্ত করে ধরে ফেললো। দুজনেই চুপ। পরে তেই সরে গেল। রকিরা যেখানে রেস্ট নিচ্ছে সেখানে চলে গেল সে। জাগুক ভেজা জামা কাপড়গুলো পলিথিনে মুড়িয়ে ব্যাগে নিয়ে নিল। হোটেলে গিয়ে শুকাবে। গোসল করা একটু শান্তি লাগতেছে এখন। ওকে সবাই গিয়ে এবার মাইক্রোতে উঠো, আমরা কাজে ফিরবো এবার। তে গিয়ে একটা মেয়ের পাশে বসে গেল। শান্তি, মনে হয় বিশ্বজয় করা হয়ে গেছে। বেয়াদবটার সাথে বসতে হবে না ভাবতেই মনে মনে লাড্ডু ফুটছে তার। দুইটা হাত পেছন থেকে এসে তের দুপাশে এগিয়ে গেল। তে ভয় পেয়ে হাতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এটা কার হাত। হাতের নীল ঘড়ি। ও, এটা তাহলে ওই শয়তানটার হাত। তে রেগে হাতে একটা চিমটি মেরে দিল। ও মা! কোনো চিৎকার চেঁচামেচি করলো না। তে আবার আরো জোরে একটা চিমটি কাটলো। এবারও নো রিয়েকশন। তে এবার মাথা ঘুরিয়ে পেছন তাকিয়ে দেখলো জাঙ্কুক ট্যাপ ট্যাপ করে ওর দিকে চেয়ে আছে, যেন কিছুই ঘটেনি। আপনাকে যে চিমটি কেটেছে ফিল হচ্ছে না আপনার? হচ্ছে তো, তবে চিৎকার করার জরুরি মনে করছি না আমি। গুনে গুনে এর শোধ আমি তুলবো পরে। আরো দাও। তে মুখ ফিরিয়ে নিল। পুরো রাস্তায় জাঙ্কুককে দুপাশে হাত দিয়ে রেখেছে, তার পাশে না বসার শাস্তি দিচ্ছে দেখে। সবাই এবার বিল্ডিংটায় ফিরে কাজ শুরু করে দিল। তে ওয়াশরুমের পাশে এসে নকশা নোট করতেছে। দুম করে দরজা লাগানোর আওয়াজে চমকে পেছনে তাকালো সে। পেছনে থাকতে দেখলো জাঙ্কুক আসতেছে। ওর দিকে না তাকিয়ে বেচেনে গিয়ে কল অন করতেছে আবার অফ করতেছে। তে সেদিকে খেয়াল না করে আবারও নকশায় নোট করতে লাগলো। তে নকশা শেষ করে বেচেনের দিকে চেয়ে দেখলো জাঙ্কুক নেই। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিতেই কেউ একজন ওর হাত চেপে ধরে ওকে কাছে নিয়ে আসলো। তে জাঙ্কুককে দেখে চুপ করে আছে। সে জানে জাঙ্কুক এমন রাগের কারণ কি। একে তো ওর পাশে বসেনি, আরেক তো হাতে চিমটি দিয়ে দিয়ে লাল করে ফেলেছে। কি? এমন করে চেয়ে আছেন কেন? আর আমাকে এভাবে ধরেছেন কেন? কেন জানো না? তুমি তখন আমার পাশে বসো নাই কেন? কেন আপনার সাথে আমি বসবো কেন? আমি আপনার কি হয়েছে আপনার সাথেই বসতে হবে? জাঙ্কুক তের হাতে একটা চিমটি দিল। তের মনে হলো কেউ কারেন্ট শক দিয়েছে। হাত নাড়িয়ে বলল, লাগতেছে আমার। 10টা চিমটির কাছে আপনার একটা চিমটি জঘন্য। হাত ছাড়ুন। ঠিক আছে, আপনার সাথেই সবসময় বসবো। চলো। জাঙ্কুক থেকে টেনে নিয়ে বেরিয়ে আসলো। টেল হেসে বলল, তে কাজ তো শেষ, চলো আমরা স্বর্ণ মন্দির ঘুরে আসি। চলো, আমিও যাব। জাঙ্কুক, তোমার না কাজ আছে? নকশা তো কমপ্লিট করো না এখনো। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগেই তে বলে উঠলো, আমি যাব না। জাঙ্কুক তো মনে হয় আকাশ থেকে পড়েছে। ইয়া বড় হা করে ওদিকে চেয়ে আছে। টেল ঠিক আছে বলে চলে গেল। কি ব্যাপার, হঠাৎ মিস্টার অশান্তির কথা শুনলেন?
আমি কোনো ছেলের কথাই তাল মেলাই না, সেটা হোক আপনি বা হোক টেল। গুড। রাফি স্যার বললেন কাজ শেষ, এবার সবাই বিকেলে নাস্তা করে নাও, তারপর আমরা ম্যাজিক প্যারাডাইসে যাব। আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন। শোনো, আমি টেল না যে তুমি না বলবে, আর আমিও বলবো ইটস ওকে। আমি তোমাকে যেখানে নিতে চাইবো তোমাকে সেখানেই যেতে হবে। জাগো কেকে নিয়ে একটা মিষ্টির দোকানের সামনে আসলো, মাতৃ ভান্ডারে। আমরা এখন রসমলাই খাবো। সেটা কি? এই, তুমি রসমলাই খাওনি কোনোদিন? না। ও, তাহলে এখন খাবো। চলো, কুমিল্লার রসমলাই অনেক বিখ্যাত, জাস্ট ওয়াও খেতে। রসমলাই মুখে দিয়ে তে তো থেমে থাকে না, টপাটপ খেয়ে যাচ্ছে। জাঙ্কুক তের খাওয়া দেখে আরো অর্ডার করলো। তে বলল, এটা সত্যি অনেক মজার, ধন্যবাদ আমাকে এটা খাওয়ানোর জন্য। হ্যাঁ, তাও তো কমু, আমি তো বালা না বালা লইয়াই থাইকো। চলুন, দেরি হয়ে যাবে ডানা হলে। সবাই এবার ম্যাজিক প্যারাডাইসে আসলো। বিকাল 5টা বাজে তখন। যে যার পছন্দ মতো রাইডে উঠতেছে। তে উপরের দিকে চেয়ে আছে, একটা নাগরদোলা। এত সুন্দর। জাগক হেসে বলল, উচ্চতা 110 ফুট, উঠবা নাকি? না, আমার ভয় করে। আমি থাকলে কাকে ভয় পাবা, আমাকে নাকি উচ্চতাকে? না, দরকার নাই, ভয় লাগে। আরে চলো না, বেশ লাগবে দেখিও। দাঁড়াও, আমি টিকিট আনতেছি। জাগক জ্যাকেট পরতে পরতে গেল টিকিট আনতে। তে ঢুক গেলে নাগরদোলার দিকে চেয়ে আছে। জাগক টিকিট নিয়ে হাজির। সিঁড়ি বেয়ে নাগরদোলায় যেখানে বসতে হয় সেখানে উঠলো দুজন। টিকিট কালেক্টর টিকিট নিয়ে বলল, তাড়াতাড়ি বসে যান, এটা চলমান। তে ভয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে, বসার সাহস জোগাতে পারছে না। জাগক বসে গিয়ে তের হাত ধরে টেনে নিয়ে আসলো। লোকটা ভেতরে এসে জানালা একটা খুলে বেরিয়ে গেলেন। তের বুকের ভেতর টিকটিক করতেছে। জাগক জানালা দিয়ে বাইরে দেখছে আর এনজয় করতেছে। তে জানালার দিকে তাকাচ্ছেই না, না তাকালে ভয় করে না, মনে হয় না যে নাগরদোলায় চড়ছে সে। জাগক জোর করে ধরে ওকে জানালার পাশে আনলো, বলল দেখতে। তে আল্লাহর নাম নিয়ে নিচে তাকালো। মানুষগুলোকে পিঁপড়ার সমান লাগতেছে, তার মানে আমরা এখন অনেক উপরে। তে ভয়ে জাগকের জ্যাকেট টেনে ওকে জড়িয়ে ধরে বলল, আপনাকে বলছিলাম উঠবো না, আমি ভয় করে আমার, কেন জোর করলেন? আমি বাসায় যাব, আমার ভয় করতেছে, আমি মরে যাব। তে বাচ্চামি করো কেন? এটা অনেক স্ট্রং ভাবে বানানো, এক একটা পার্ট অনেক মজবুত। আমরা পড়লেও এটা পড়বে না, বুঝেছো? ফাইন, আমি জানালা অফ করে দিচ্ছি, এবার ঠিক আছে? না, ঠিক নাই, আমার মনে হয় বাঁচবো না আমি। আমি বাসায় যাব, প্লিজ ওনাদের বলেন আমাকে নামাতে। জাগো হেসে দিয়ে চুপ করে আছে। তে ওর জ্যাকেটের ভেতর মুখ লুকিয়ে বসে রইলো। পাক্কা 15 মিনিট ঘোরানোর পর নাগরদোলা থেকে নামলো সবাই। তে রোবটের মতো দূরে বসে আছে, এখনো কলেজা কাঁপতেছে ওর ভয়ে। ভেবে পাচ্ছে না সে আদৌ বেঁচে আছে কিনা। তে এমন হাল দেখে জাগো হাসতে হাসতে শেষ। সব আপনার কারণে হয়েছে, আপনি আমাকে জোর করে উঠালেন, আমার এখনো কলেজা কাঁপতেছে। আরে, ডাইনোসর ওয়ার্ল্ডে তো এখনো যাওয়া বাকি, কলেজা ঠিক করো, কাজে লাগবে সেখানে গেলে। কেন? ডাইনোসর তোমাকে চিবাই খাবে। তে পা উঠিয়ে বসে গেল, তারপর বলল, না না, আমি যাব না। টেল এসে বলল, দেখো ওকে ভয় দেখাচ্ছ কেন? তে শোনো, ওগুলো পুতুলের মতো, জাস্ট নড়বে আর সাউন্ড করবে। এই শোনো, তেকে আমি ভয় দেখাচ্ছিলাম না, ওকে, আমি ওর সাথে মজা করছিলাম। জাগকের এপাশে আর ও পাশে টেল। বিরাট একটা কৃত্রিম ডাইনোসর চোখ নাড়ালো। এটা দেখে তে ভয়ে জাগকের হাত চেপে ধরলো। টেল ভ্রু কুঁচকে ওদের হাতের দিকে তাকিয়ে আছে। জাগক মুচকি হেসে টেলের দিকে চেয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, হাহা, কে আপন কে পর।